আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জসিম ভাই। ওনার বর্তমান ঠিকানা ঢাকার উত্তরখানের মাদার বাড়িতে, আর ওনার দেশের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ভেলুয়া বাজার এলাকার চানমন্ডল বাড়িতে। আর ঘটনাটি ঘটেছিল ওই চানমন্ডল বাড়িতেই। তখন সময়কাল 2002 সাল, তখনও উনি জন্ম নেননি। আর এই ঘটনাটি উনি ওনার দাদা, ফুপো, ওনার আম্মা, এরকম পরিবারের অনেকের কাছ থেকেই শুনেছিলেন। ওই চানমন্ডল বাড়ির একটু বর্ণনা দেওয়ার দরকার। ওই সময়টাতে মানে 2002 সালে ওই বাড়ির পেছনের যে সাইডটা পুরোটাই বাঁশঝাড়ে তলিয়ে ছিল। তখন বাড়ির ডান দিকে ছিল কাঠের যেই গাছগুলো আছে সেগুলোর বাগান, আর বাম দিকে ছিল আর একটা বাড়ি। এছাড়া ওখানকার ওই জায়গাতে আর কি আশেপাশে আর কোনো ঘর বাড়ি ছিল না। আর ওনাদের গ্রামের মানুষ ওই বাড়িটাকে তখন এটকা বাড়ি বলতো স্থানীয় ভাষায়। আর এটকা বাড়ির মানে হচ্ছে নির্জন বাড়ি বা জঙ্গল বাড়ি। ওনাদের বাড়ির বাম দিকে যে বাড়ি ছিল, এই দুই বাড়ির মাঝখান বরাবর একটা কুয়া ছিল। আর এই কুয়ার এক পাশে ছিল ছোট ছোট আনারস গাছ, আর এক পাশে ছিল কলা গাছ। ওই সময় ওই কুয়ার পানি দিয়ে সব কাজ করা হতো, খাওয়া দাওয়া হতো। তখন ওনাদের এলাকা ছিল একদম অজপাড়াগা, ওখানে ইলেকট্রিসিটি ছিল না। আর তখনকার মতো যে অবস্থা আমরা বর্ণনা করলাম, ওই সময় কিন্তু খুবই অনুন্নত ছিল। এখন তো উন্নত হয়েছে। ওই সময় নাকি প্রত্যেকটা বাড়িতেই একটা করে কুয়া ছিল। এখন আসি মূল ঘটনায়। সময়টা তো আগেই বলেছি, 2002 সাল। ওনার দাদি ছিলেন একজন ধার্মিক লোক এবং খুব ঠান্ডা মেজাজের ভালো মানুষ ছিলেন। সকালবেলা উনি এলাকার ছেলে মেয়েদেরকে আরবি পড়াতেন। ওনার দাদির ছোট ভাই একবার ওনার দাদা বাড়িতে বেড়াতে আসেন সকাল 11টা বা 11:30টার দিকে। আসার পর দাদা দাদির সাথে কিছুক্ষণ গল্প করেন উনি। এরপর বাড়ির চারপাশ দিয়ে উনি হাঁটছেন আর দেখছেন। তো দাদির ছোট ভাই হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে আসেন। হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। কুয়ার দিকে নজর দিতেই উনি দেখতে পেলেন কুয়ার ভেতরে দুটো সাপ একসাথে পেঁচিয়ে পানির উপর খেলাধুলা করছে। এটা দেখার পর উনি এই জসিম ভাইয়ের দাদাকে সাথে সাথে ডাক দেন। দাদাও চলে আসেন। তখন দাদা এসে কুয়ার ভিতরে তাকান, বলেন যে কুয়ার ভিতরে তাকাও দুলাভাই। তখন তাকানোর পর দাদাও দেখেন যে এই অবস্থা, দুটো সাপ কুয়ার পানির উপর খেলাধুলা করছে। তখন এই দাদির যিনি ছোট ভাই বলে যে দুলা ভাই, আপনারা এই কুয়ার পানি খান, যে কুয়ার ভিতরে নাকি সাপ থাকে। এটা শোনার পর এবং নিজের চোখে দেখার পর দাদার মেজাজ গরম হয়ে যায়। দাদার সাথে সাথে ঘর থেকে মাছ ধরার টেটা নিয়ে আসেন এবং কুয়ার উপর থেকে ওই সাপের দিকে তাক করে নিক্ষেপ করেন। টেটাটা সোজা গিয়ে সাপের উপরে পড়ে। একটা সাপের পেটে ওই টেটার একটা শিক ঢুকে যায়, আর একটা সাপ পানির নিচে চলে যায়। আর যেটার পেটে ঢুকেছিল সেটাও নড়াচড়া করতে করতে টেটা থেকে ছুটে যায় এবং পানির নিচে চলে যায়। তখন দাদা, এই জসিম ভাইয়ের আব্বু আর ওনার দাদির ছোট ভাই, এই তিনজন মিলে কুয়ার ভিতরে নামে এবং পুরো কুয়ার পানি উপরে তুলে ফেলে। মানে কুয়াটা একদম তারা শেষ দিয়ে ফেলে। পানি তোলার পর দেখা যায় কুয়ার ভিতরে একটা পোকামাকড়ও নেই, সাপ তো দূরের কথা। দাদা তো তখন একটু চিন্তিত হয়ে পড়েন আর ভাবেন সাপগুলো গেল কোথায়। কুয়ার ভিতরে তো কোনো ফোঁটাও দেখা যাচ্ছে না, সাপগুলো তাহলে কোন দিক দিয়ে চলে যাবে। তখন এই জসিম ভাইয়ের দাদি আসেন এবং জসিম ভাইয়ের দাদাকে বলেন যে আমার তো বিষয়টা ঠিক বলে মনে হচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে মনে হয়। তখন দাদির ছোট ভাই বলেন, আরে ধুর আপা, এগুলো কোনো ব্যাপারই না, খামাখা দুলাভাইকে চিন্তায় ফেলিস না। তখনকার মতো এগুলো ওখানেই শেষ হয়ে যায়। ওই দিন রাত্রেই দাদা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন একটা বিশাল দেহের কালো অবয়ব। দাদাকে বলছে যে তুই আজকে যে কাজটা করছিস সেটা কি ঠিক করছিস? মোটেও ঠিক করিস নাই। এর মাসুল যে তোকে কিভাবে দিতে হবে আমি নিজেও জানি না, আর তুই তো জানিসই না, অপেক্ষা কর। এই স্বপ্ন দেখার পর দাদার ঘুম ভেঙে যায়। আর দাদা ভাবতে থাকে কার আবার কি ক্ষতি করলাম। আবার এটাও ভাবতে থাকে যে ওনাদের বাড়িতে তো আশেপাশে ঝোপ জঙ্গল, অনেক দুষ্টু জিনের বসবাস হতে পারে, এগুলো ওদের কাজ, স্বপ্নে দেখিয়েছে। আর দাদা তো ছিলেন একজন সাহসী মানুষ,
কবিরাজ ছিলেন, মানুষের রোগ ব্যাধির ওষুধ বানিয়ে দিতেন গাছগাছালি দিয়ে, আর অনেক ধরনের গাছগাছালির ট্রিটমেন্ট তার জানা ছিল। আর টুকটাক জিনে ধরার কাজ পারতেন, খুব বড় কাজ পারতেন তা না, মানে হালকা পাতলা কাজ আর কি। এরপর 2 দিন কেটে যায়, কোনো সমস্যা নেই। ঠিক তার পরের দিন দুপুরে জোহরের আজানের আগে দাদা বাহির থেকে বাড়িতে আসেন এবং এই জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করেন, এই বলে যে জসিম ভাই তো তখন হন নাই, মানে দাদির কথা জিজ্ঞেস করেন আর কি। তখন জসিমের মা বলেন যে উনি তো ওয়াশরুমে গেছেন। তো দাদা খেয়াল করেন যে দাদি ওয়াশরুম থেকে বের হয়ে বাড়িতে আসেন, মানে ঘরে ঢোকেন, ওয়াশরুমগুলো তো বাড়ির বাইরে আর কি। আর ওনার আচার আচরণ কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। দাদার সাথেও কোনো কথা বলছেন না, ঘরের এক কোনায় গিয়ে বসে আছেন উনি, মানে দাদি বসে আছেন। তো দাদা দাদিকে বলেন যে কুয়া থেকে পানি ওঠাও, গোসল করব, নামাজে যাব। এই বলে উনি ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে ফেরার পর দেখেন যে দাদি ঠিক আগের জায়গায় বসে আছে, মাথা নিচু করে। তখন দাদা জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করলেন যে সে কি অসুস্থ কিনা। তখন জসিম ভাইয়ের মা বলছেন যে না আব্বা, আমি তো কিছু বলতে পারবো না তো এই বিষয়ে। ওদিকে দাদার মেজাজ কিন্তু অনেক গরম হয়ে গেছে, কারণ দাদিকে নাকি কখনো এই সময় বলতে হতো না দাদার জন্য পানি উঠিয়ে রাখার জন্য কুয়া থেকে, কিন্তু এখনো সে উঠালো না, বলার পরে উঠালো না। দাদার তো মেজাজ গরম হচ্ছে, এটা স্বাভাবিক। এই বিষয়টা বিবেচনা করে এই জসিম ভাইয়ের মা দাদির কাছে যায়, তাদের শরীরে হাত দিতেই আচমকা হাত সরিয়ে নেয়। আর জসিম ভাইয়ের মা বলেন যে তার শরীর অনেক গরম হয়ে আছে। আর দাদিও মাথা উঠিয়ে যখনই জসিম ভাইয়ের আম্মুর দিকে তাকিয়েছেন, জসিম ভাইয়ের আম্মু জসিম ভাইয়ের দাদির চেহারা দেখে এমন এক চিৎকার দিয়ে ওঠেন যে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এমন একটা অবস্থা। ওনার এই চিৎকার শুনে দাদা জসিম ভাইয়ের মাকে জিজ্ঞেস করেন এই হয়েছে কি। তখন জসিম ভাইয়ের মা বলেন যে দেখুন তো আব্বা, কিছু একটা হয়েছে মার। এ কথা শুনে দাদা দাদির কাছে যায় এবং গিয়ে দেখতে পান চোখগুলো ভয়াবহ রকমের লাল হয়ে আছে এবং একা একাই বিড়বিড় করে কিছু একটা বলছে। তখন দাদা বুঝতে পারেন যে কোনো সমস্যা হয়েছে হয়তো। দাদির কপালে হাত রেখে কিছু একটা পরে উনি ফু দেন, সাথে সাথে দাদি বেহুশ হয়ে পড়েন। এরপর দাদা নিজেই পানি উঠিয়ে গোসল করে বাড়িতেই নামাজ পড়েন। আর ততক্ষণে এই জসিম ভাইয়ের আব্বাও কাছ থেকে বাড়িতে ফেরত আসেন। আর ওই সময় কিন্তু এই জসিম ভাই উনি ওনার মায়ের পেটে ছিলেন, ওনার মা তখন 9 মাসের প্রেগনেন্ট ছিলেন। সবাই এটাই ভেবেছিল যে জসিম ভাইয়ের দাদির উপর কোনো দুষ্টু জিন ভর করেছে, যাতে করে জসিম ভাইয়ের মায়ের ক্ষতি করতে পারে এবং পেটে থাকা জসিম ভাইকে ক্ষতি করতে পারে, কিন্তু সফল হতে পারে নাই। এই কারণে দাদির উপর ভর করেছে। যাই হোক, এরপর দাদির হুঁশ আসে, তখন দেখে মনে হয় উনি সুস্থ আছেন, কিন্তু দাদি পেটে হাত দিয়ে দাদাকে বলেন যে আমার পেটের ভিতর কেমন যেন যন্ত্রণা করছে, মনে হচ্ছে আমার পেটের ভিতরে নাড়িভুড়ি মনে হয় ছিঁড়ে গেছে। তখন দাদা দাদিকে পানি পড়ে দেন খাওয়ার জন্য। দাদি খান, খাওয়ার পর যন্ত্রণা কিছুটা কমে। এদিকে দিন যতই যায় ততই যেন দাদি অসুস্থ হয়ে পড়েন, কোনো কিছু ঠিক মতো খেতে পারেন না, নামাজ পড়তে পারেন না, একদম শুকিয়ে যেতে থাকেন। আর সারাদিন মাথা নিচু করে বসে থাকতেন, আর যেখানে রোদ পড়তো, মানে সূর্যের আলো যেখানে পড়তো সেখানে গিয়ে বসে থাকতেন। আর ওই সময় গ্রামে ডাক্তারের এত প্রচলন ছিল না, সবাই ওই স্থানীয় কবিরাজদেরকে দেখাতেন। মানুষ ডাক্তারের কাছে খুব একটা যেতে চাইতেন না, আর একদম অজপাড়াগা, তো কে যাবে হসপিটালে ডাক্তারের কাছে, এই চিন্তা করতেন আর কি। আর মানুষ কবিরাজের মাধ্যমে ভেষজ চিকিৎসা নিতে বেশি ভালোবাসতেন আর কি। এই জসিম ভাইয়ের দাদা কিন্তু জসিম ভাইয়ের দাদিকে অনেক ঔষধ বানিয়ে খাইয়েছে, কিন্তু কোনো ফলাফল আসে না, বরং অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। তার কয়েকদিন পর এই জসিম ভাইয়ের দাদি একা একাই নাকি বাড়ি থেকে বের হয়ে কোনো একদিকে হেঁটে চলে যেতেন। এমন অবস্থা যখন দেখতে পেলেন জসিম ভাইয়ের দাদা, তখন উনি নিজে নিজেই জসিম ভাইয়ের দাদিকে রুকিয়া করার চেষ্টা করেন। মূলত রুকিয়া করার আগে আগে বোঝার চেষ্টা করলেন সমস্যাটা কি। একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে দাদিকে বসিয়ে উনি ওনার পদ্ধতিতে জিন হাজির করার চেষ্টা করতে থাকেন। খুব বেশিক্ষণ চেষ্টা করতে হয়নি, হঠাৎ করে দাদির মুখ থেকে পুরুষের কণ্ঠের আওয়াজ বের হতে শুরু করলো। তখন দাদা জিজ্ঞেস করলেন, এই তুই কে?
ওকে ধরছিস কেন? তখনই দাদির ভিতরে থাকা ওই জিনটা অকথ্য ভাষায় দাদাকে গালিগালাজ শুরু করলো আর বলল, তুই আমাকে চিনিস নাই, আমি কে? তখন দাদা বলেন, না আমি তো চিনি নাই, বল তুই কে? তখন ওই জিনটা দাদাকে বলে, তুই কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছিলি, তোর স্বপ্নে আসা সেই জিনটাই আমি। তখন দাদা ওই জিনটাকে জিজ্ঞেস করে, এই তোর নাম কি আর তোর আমি কি ক্ষতি করছি? তখন ওই জিনটা বলে, আমার নাম হচ্ছে কালী, আর আমি এখানেই থাকি। শুধু আমি না, আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে থাকে। আমার মতো তোর বাড়িতে কিন্তু অনেক জিন আছে, কিন্তু আমরা কিন্তু কখনোই তোদেরকে বিরক্ত করি নাই। তখন দাদা বলে, তাহলে এখন বিরক্ত করতেছিস কেন? আর কি ক্ষতি করলাম আমি তোর? তখন ওই জিনটা বলে যে, তুই আমার আগে ক্ষতি করছিস। দাদা বলে, কি ক্ষতি করছি? তখন ওই কালী নামের জিনটা বলে, কিছুদিন আগে সাপ ভেবে টেটা দিয়ে মারছিলি, মনে আছে? ওগুলো সাপ ছিল না রে, ওখানে আমি ছিলাম আর আমার সঙ্গিনী ছিল। সেই টেটার আঘাতে আমার কিছু হয় নাই, কিন্তু আমার সঙ্গিনীর পেটের মধ্যে ঢুকে তার পেটের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে। তখন জসিম ভাই দাদা বলে, আমি তো আর ইচ্ছা করে মারি নাই রে। কিন্তু ওই কালী জিন দাদার কোনো কথাই শোনে না, শুধু একটা কথা বলে যায় যাওয়ার সময়, যে আমার সাথে যা হবে, আমার সঙ্গিনীর সাথে যা হবে, তোর সাথে এবং তোর সঙ্গীর সাথে তাই হবে, এর বেশিও হবে না, কমও হবে না, এতটুকুই বলে গেলাম। এর থেকে তোর বেশি শাস্তিও দিব না, কম শাস্তিও দিব না। এই বলেই দাদির ভেতর থেকে ওই জিনটা চলে যায় আর দাদি সেন্সলেস হয়ে পড়ে যান। ঠিক তার কয়েকদিন পর থেকেই রাতের বেলা দাদা শুনতে পেতেন গভীর রাত্রে বাড়ির পেছনে বাঁশের ভেতর থেকে কেউ একজন খুব করুণ সুরে কান্না করতেছে। এরকম টানা 3 দিন চলল। এক রাতে এশার নামাজের পর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, ঠিক তখনই দাদি বলল যে, আমি ওয়াশরুমে যাব। দাদা আবার বলে যে, আমি সাথে যাই। দাদি বলে যে, না যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো, আপনারা বাসায় ঘরেই থাকেন। তো ওয়াশরুমটা ছিল ওনাদের বাড়ির পেছনে বাঁশঝাড় আর কাঠের গাছের যে বাগান, এর মাঝখানে। তো দাদি সেখানে যান। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, দাদি আর আসে না। তখন এই জসিম ভাই ছোট ফুপুরও বিয়ে হয়নি, তো উনি আবার জসিম ভাই দাদাকে বলেন, তো মা তো এখনো আসে না, একটু দেখে আসার দরকার না? তখন জসিম ভাই দাদা বলেন যে, তোর বড় বোনকে নিয়ে তুই একটু কুপি নিয়ে যায় দেখ যে কি অবস্থা। তো ওনারা দুজন ওইদিকে যাওয়ার সাথে সাথে এই জসিম ভাই ছোট ফুপুর চিৎকারে জসিম ভাইয়ের দাদা, জসিম ভাইয়ের মা সহ আশেপাশের যে বাড়ি আছে, ওই যে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির লোকজন বের হয়ে আসছে, যে এত জোরে চিৎকার দিয়েছিল জসিম ভাই ছোট ফুপু। এদিকে জসিম ভাই দাদা সেখানে সাথে সাথে যান। যাওয়ার পর যে দৃশ্য দেখেন, এটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত থাকেন। এটা মর্মান্তিক দৃশ্য ছিল। এলাকার অন্য লোকজন সেই দৃশ্য দেখেও কাছে যাওয়ার সাহস পায় নাই, এমন একটা মর্মান্তিক দৃশ্য ছিল। ওয়াশরুম থেকে কিছুটা সামনে জসিম ভাইয়ের দাদির দেহটা পড়ে আছে, চোখগুলো খোলা আর পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে আছে। কারোর বুঝতে বাকি ছিল না জসিম ভাইয়ের দাদির সাথে কি হয়েছে। জসিম ভাইয়ের দাদি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জসিম ভাইয়ের দাদির কবর দেওয়ার ঠিক 3 দিন পর জসিম ভাইয়ের দাদা স্বপ্নে দেখতে পেলেন সেই কালী নামক জিনটি দাদার কাছে এসেছে এবং দাদাকে বলছে, তোকে তো আমি আগেই বলেছিলাম রে, আমার সাথে যা হবে তোর সাথেই সেই একই জিনিসটাই হবে। আমার সঙ্গিনী যেভাবে মারা গেছে, তোর সহধর্মিনী সেভাবেই মারা গেছে। আমি এতটাই ক্ষিপ্ত ছিলাম আমার সঙ্গিনী মারা যাওয়ার পর, আর এতটা দুঃখে ছিলাম যে আমি টানা 3 দিন আমার সঙ্গিনীর শোকে বাসার ভিতরে কান্নাকাটি করছি। আমার কান্নাকাটির শব্দই তোরা শুনছিস। আমি মন খারাপ ছিল দেখে ওই 3 দিন তোর উপর আমি কোনো প্রতিশোধ নেই নাই, আর তোর উপর তো আমি নেব না। আমি যেই কষ্ট পাইছি সেই কষ্টটাই আমি তোকে দেব। তুই যতদিন বেঁচে থাকবি এই কষ্ট নিয়েই থাকবি। আর এই কারণে তোর বউ যখন ওয়াশরুম থেকে বের হইছে, আমি পা দিয়ে এক পাড়া দিয়ে মেরে ফেলছি। আর এমন ভাবে পাড়া দিছি
তোর বউয়ের পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, যেভাবে আমার সঙ্গিনীর পেটের নাড়ি ভুড়ি বের হয়ে গেছিল। এখন বোঝ কেমন লাগে কাছের মানুষের চলে যাওয়ার যন্ত্রণা। তোরা তো খালি ভাবিস যে মানুষের কাছের মানুষ চলে গেলেই মানুষ যন্ত্রণায় ভোগে, তাদের বেশি কষ্ট লাগে। মনে রাখিস আমাদেরও লাগে। আমরা যেমনই হই, খারাপ হই ভালো হই, আমাদের কাছের লোক চলে গেলে ঠিক একই রকম যন্ত্রণা আমাদেরও লাগে, কিন্তু সেগুলো তোরা দেখিস না, সেগুলো আমরা তোদেরকে বলি না। সুতরাং সাবধানে থাকিস, এটাই আমার প্রতিশোধ ছিল। এই কথা স্বপ্নের মধ্যে ওই কালী নামের জিনটা বলে। পরবর্তীতে ওই জিনটা নাকি দাদার কাছে আর কখনো আসেনি, তবে দাদাও ক্ষিপ্ত হয়ে ওই জিনটাকে বোতল বন্দি করে অনেক চেষ্টা করেছে, আরো কবিরাজের কাছে গিয়েছে, কিন্তু কোনোভাবে সফল হতে পারে নাই। আর লিসেনার্স, এই ঘটনাটি ওনাদের চানমণ্ডল বাড়ির সবারই জানা আছে, আশেপাশের এলাকাগুলোতে ঘটনাটা জানে। দাদি মারা যাওয়ার পর ঠিক 30 দিনের মাথায় এই জসিম ভাইয়ের জন্ম হয়। আর জসিম ভাইয়ের দাদা 2020 সালের ডিসেম্বরের 7 তারিখে স্বাভাবিকভাবেই মারা গেছেন। উনি প্রায় 100 বছরের বেশি সময় বেঁচে ছিলেন। ধন্যবাদ জসিম ভাইকে, আপনার দাদির একটি ঘটনা শেয়ার করেছেন, খুব মর্মান্তিক একটি ঘটনা। মর্মান্তিক ঘটনা, আমরা যেহেতু মানুষ, আমরা মানুষের উপলব্ধিটা বুঝতে পারি খুব সহজে, আর জিনেরা জিনেদের উপলব্ধিটা বুঝতে পারে, কিন্তু এখানে 2 শ্রেণীর মানুষদের উপলব্ধিটাই আমাদের লিসেনাররা হয়তো বুঝতে পেরেছেন, মানুষ এবং জিনের। এই জন্যই আমরা সব ঘটনার একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আমাদের অধিকাংশ ঘটনাগুলোতেই দেখা যাচ্ছে যে এইভাবে কোনো প্রাণীকে হঠাৎ করে আঘাত করা, অনেক সময় আমরা রাতের বেলা আঘাত করার কারণে দেখতে পাই যে কোনো ঘটনা ঘটেছে। এবার যেটা হলো, এই ঘটনায় দিনের বেলা সাপকে আঘাত করেছে। তার মানে এই ঘটনা আমাদেরকে এই মেসেজটাই দেয় যে অকারণে কোনো প্রাণীকে আঘাত করা ঠিক না। সাপগুলো ওখানে ছিল, এটা সত্য, কিন্তু সাপ পানিতে নামলেই কিন্তু পানি দূষিত হয়ে যায় না। ক্ষিপ্ত হয়ে এই জসিম ভাইয়ের দাদা ট্যাটা নিয়ে আঘাত করেছিল সাপের গায়ে, আর তার পরবর্তীতে কি হলো সেটা আমরা সকলেই জানি। সুতরাং আমরা দৃঢ়চিত্তে বলতে চাই, দিন হোক রাত হোক যে কোনো সময় হোক, বিনা কারণে আমরা কোনো প্রাণীকে আঘাত করব না। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, আর আমাদের লাইক বাটনটা প্রেস করে দিন। এখন তো অনেকেই শুনছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা লাইক দেননি, এই জন্য অনুরোধ করব লাইক বাটনটা জাস্ট প্রেস করে দিন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। তার আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলী ভাইকে ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো আজকে শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, আমার বেশ ভালো লেগেছিল ঘটনাটা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে পটুয়াখালী থেকে জাবের ভাই। তিনি আজকে বেশ কয়েকটি ঘটনা আমাকে শেয়ার করতে বলেছেন এবং আমার ঘটনাগুলো বেশ ভালো, এই জন্য আমি আজকে শুধু ওনার ঘটনায় শেয়ার করব। তো জাবের ভাই যেই বাসাটায় থাকে পটুয়াখালী, সেই বিল্ডিংটা ওনাদের নিজস্ব বিল্ডিং ছিল। দোতলায় পুরাটা ফ্ল্যাটে ওনারা থাকতো। তো 3 তলায় ছিল 2টা ইউনিট, একটা ইউনিটে একটা ফ্যামিলি থাকতো, আর সেই ফ্যামিলি থাকার পাশাপাশি আরেকটা ইউনিটে থাকতো একটা হুজুর। সেই হুজুরটা নাকি সেখানে বেশ নাম করা একজন হুজুর ছিল। তো জাবের ভাই আমাকে সেই হুজুরের নাম বলতে মানা করেছে, তাই আমি সেই হুজুরের নাম দিচ্ছি তসলিম। তো তসলিম সাহেব উনি নাকি মানুষের সেবা করতে, এই জন্য ওনার বাসায় নাকি মাঝে মাঝে এরকম বিভিন্ন ধরনের লোকরা আসতো এবং বিভিন্ন সেবা নিয়ে যেত এখান থেকে। তো এটা যে ঘটনার শুরুটা মানে জাবের ভাই বলে যেদিন থেকে শুরু হয়, তো সেটা ছিল কোন এক শুক্রবার বেশ কয়েক বছর আগে। তো সেদিন জাবের ভাইয়ের মা পিঠা বানিয়েছিল। তো জাবের ভাইদের ফ্যামিলির সাথে সেই 3 তলা যে হুজুর তসলিম সাহেব, ওনাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো জাবের ভাই মা বলতেছে যে যাবে এক কাজ কর, পিঠা যেহেতু বানাইছি হুজুরের বাসায় দিয়ে আয়। তো জাবের ভাই নাকি পিঠা হুজুরের বাসায় দিয়ে যখন মানে নামতে যাবে সিঁড়ি দিয়ে, হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে 3 তলায় যে আরেকটা ইউনিটে যে ফ্যামিলি থাকতো, এখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি কিছুক্ষণ কান্নার আওয়াজ এরকম পেয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে পড়ে, কাউকে কিছু বলে না। সেদিন তো মোটামুটি ভালোভাবে পার হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জাবের ভাই দেখতেছে যে ওনাদের আমার ফ্ল্যাটে ওনার আব্বা মা বা কেউই নাই, খালি, এবং দরজাটা খোলা।
তো জাবের ভাই নাকি উনি দরজা দিয়ে খোলা এবং দিকে দেখতেছে যে ওদের বাসায় যে ফ্যামিলি মেম্বার 2-3 জন ছিল, তারা নাকি সেই 3তলার সেই যে ফ্ল্যাটটা আছে যেখান থেকে গতকাল রাতে বা গতকাল বিকালে যেখানে কান্নার আওয়াজ এসেছিল সেখানে জড়ো হয়ে দাঁড়ায় আছে ওনারা, মানে জাবের ভাইয়ের আব্বা আম্মা। জাবের ভাই নাকি সিঁড়িতে উঠে ওইখানে যায়, দেখতেছে যে দরজাটা খোলা এবং 3তলার সেই ইউনিটে, মানে সেই ইউনিটে যে ফ্যামিলি থাকতো সেই ফ্যামিলির একটা মেয়ে ছিল, বড় মেয়েটার নাম ছিল লিজা। দেখতেছে সেই লিজা মেয়েটা ভিতরের রুমে শিকল দিয়ে ওকে বেঁধে রাখা হয়েছে এবং সে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। এবং এটা মানে জাবের ভাইয়ের আব্বা আম্মা তাকায় ছিল এবং লিজা যিনি ছিল ওনার আব্বা আমারাও খুব কান্নাকাটি করতেছে মেয়ের এই অবস্থা দেখে। জাবের ভাই নাকি সেই মেয়েটার কাছে যেতেই সে মেয়েটা জাবের ভাইকে উদ্দেশ্য করে বলতেছে যে তুই আসছিস, তুই তো অনেক ছোট, তোর রক্ত খেতে অনেক মজা হবে। এটা দেখার পর জাবের ভাই নাকি একটু ভয় পেয়ে যায় এবং উনি তাও অনেকক্ষণ ধরে তাকাছিল যে আসলে লিজা উনি কী করতেছে এটা। তো জাবের ভাইয়ের আব্বা মা বলতেছে, জাবের তুমি নিচে যাও, আমরা আসতেছি। এরকম তো সেই দিনের ঘটনা শেষ। ঠিক 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পরে ওই আন্টি, মানে 3তলা যিনি আন্টি থাকতেন যার মেয়ে এরকম অসুস্থ, তিনি জাবের ভাইদের বাসায় আসেন এবং এসে জাবের ভাইয়ের আমাকে মানে জড়ায় ধরে খুব কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে ভাবি আমি তো শেষ হয়ে গেলাম, আমার মেয়েটা অসুস্থ, আপনারা তো দেখিয়েছেন কয়েকদিন আগে, কিন্তু এই মেয়েকে আমি মানে অনেক হুজুর দেখালাম, কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম, কারোর মাধ্যমে মেয়েটাকে সুস্থ করতে পারতেছি না, মেয়েটা অসুস্থ শুধু আপনারাই জানেন, আর এরকম কাউকে আশেপাশে কোথাও জানায়নি, এখন কী করা যায় আমাকে বলেন। তখন সেই জাবের ভাই বলে যে ওনার আম্মা বলতেছিল যে এক কাজ করেন, আমাদের 3তলা আপনাদের পাশের ফ্ল্যাটে যে হুজুর আছে উনি তো শুনছি এরকম মানে ভালো কাজ, মানুষের সেবা করে, ভালো কাজ করে, দেখেন আপনাকে মেয়েকে যদি খারাপ কিছু আসর করে ওনার কাছে নিয়ে যেতে পারেন। তখন সেই মুহূর্তে নাকি ওই জাবের ভাইয়ের আব্বা আম্মা এবং সেই ফ্যামিলি মেম্বার যারা ছিল, যাদের ফ্যামিলির মেয়েটা অসুস্থ, তারা নাকি ওই তসলিম সাহেবের কাছে যায় এবং তসলিম সাহেবকে পুরোটা ব্যাপার খুলে বলে। তো তসলিম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আগে আপনাদের মেয়েটাকে দেখি, আজকে বাদ এসে আমি যাব আপনাদের বাসায়, মানে সেই লিজাপুর ওনার আম্মাকে বলে দেয়। তো বাদ এসা যখন ওই তসলিম সাহেব যখন ওই অপোজিট ফ্ল্যাটে ঢুকতে যাবে, ঠিক দরজাটা খোলা হয়েছে, তসলিম সাহেব ঢুকবে, হঠাৎ করে তসলিম সাহেব ঢুকতে পারতেছে না, উনি ফিল করতেছে ওনাকে পিছন থেকে কেউ টানতেছে। তো তসলিম সাহেব উনি পিছিয়ে তাকায়, দেখে যে 2-3 বছরের একটা বাচ্চা দাঁড়ায় আছে এবং তসলিম সাহেব পাঞ্জাবি ধরে টান দিয়ে ধরে রাখছে। তো তসলিম সাহেব করলো কি, মানে এটা দেখার সঙ্গে সঙ্গে যখন বাচ্চাটাকে ধরতে যাবে, মানে পাঞ্জাবিটা যখন ছুটাতে যাবে, দেখতেছে বাচ্চাটা দৌড় দিয়ে মানে নাই, ভ্যানিশ, পুরো নাকি চলে গেছে, ভ্যানিশ দেখা যাচ্ছে না, শুনলেন নাকি ভেসে গেছে এরকম। তো এটা দেখার পর তসলিম সাহেব আশেপাশের লোকজনকে বা 2-1 যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা কি কাউকে দেখছেন? ওরা বলতেছে যে না, আমরা তো কিছু দেখি নাই। যেটা বলার পর তসলিম সাহেব রুমের ভিতর ঢোকে এবং ঢোকার সঙ্গে সঙ্গে উনি বসে এবং বসার সঙ্গে সঙ্গে উনি দেখতেছে যে রুমের আরেকটা কোনায় ঠিক সেম বাচ্চাটা দাঁড়ায় আছে এবং সে খুব মানে কান্না অবস্থায় দাঁড়ায় আছে, মানে সে কানবে এরকম একটা ভাব। তখন তসলিম সাহেব বুঝে যে বাসাটা হয়তো কোনো একটা সমস্যা আছে। তো তসলিম সাহেব সেই লিজা আপুকে, মানে যিনি অসুস্থ, ওনাকে ডাকে, ওনার আম্মা এবং আব্বা নিয়ে আসে বসানোর পর লিজা আপুকে দেখার পর তসলিম সাহেব বলতেছে লিজা আপু আমাকে, আপনি এক কাজ করেন, একটা বালতিতে পানি নিয়ে আসেন, এখানে এনে তারপর এখানে রাখেন সামনে, দেখি কি করা যায়। তো তখন সেই বালতিতে পানি আনা হয় এবং পানির মধ্যে তসলিম সাহেবের পকেটে একটা পয়সা ছিল, সেই পয়সাটা তিনি বালতিটার মধ্যে ফেলেন এবং বালতিটার মধ্যে ফেলে উনি পানিটা নাড়াচ্ছিল অনেকক্ষণ ধরে। এর মধ্যেই লিজা আপনি নাকি হঠাৎ করে সেই তসলিম সাহেবকে বকা দিয়ে উঠে এবং বলতেছে যে তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা খুশি কর কিন্তু কিছুই করতে পারবি না, উল্টা তোর আরও ক্ষতি হবে। তো এটা বলার পরে হুজুর আর কিছুই বলে না, তিনি ওই তসলিম সাহেব উনি বালতিটা পানি দেখতেছে বেশ গরম হয়ে গেছে এবং সেই পানিটা উনি একটু তো বিজাপুর গায়ে নাকি ছিটা মারে এবং মারার পরে সেখানে যে পয়সাটা ছিল পয়সাটা তুলে লিজাপুর ওনার আম্মাকে বলতেছে যে আপনি বালতিটা নিয়ে যান, আপনার মেয়েটাকে ওনার মানে বলতেছে যে বাবা, মানে লিজাপুর বাবা উনি দেখতেছে, আপনি বালতিটা নিয়ে যান। তো লিজাপুর বাবা ওইরকম ওনার মেয়েটাকে মানে লিজাপুরকে ধরে রাখছিল এবং সেই মুহূর্তে তার বাবা মা তো আবার আসেন। তা সেই হুজুর বলতেছে লিজাপুর আম্মাকে, দেখেন এখানে যে পয়সাটা আছে, পয়সাটা আমি বেঁধে রাখছি সুতা দিয়ে, এটা ওর গলায় ঝুলাই দিচ্ছি, গলায় আপনিও বেঁধে দেন, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি কি হয়, এবং কালকে বাদ আসর আমি আসবো এবং কিছু কিছু জিনিস আপনারা অবশ্যই রেখে দিবেন। তো বলতেছে যে প্রথমটা রাখবেন হচ্ছে গিয়ে ধূপ রাখবেন,
এবং একটা মোমবাতি রাখবেন এবং একটা পাঠার রক্ত রাখবেন, যেভাবে পারেন এটা রাখবেন কালকে বাদ আসর। তারপর নাকি সেই হুজুর উনি চলে যায় এবং চলে যাওয়ার সময় নাকি সেই লিজা আপু নাকি ওনাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছিল এবং ওনাকে জোরে জোরে হাসতেছিল। তো এটা দেখার পর যাই হোক হুজুর তো উনি চলে যায়। তো পরের দিন বাদ আসর হুজুর আসে, আসার পরে উনি লিজাপুর আব্বা আমাকে বলতেছে যে আগে আপনার দরজা জানলা সব আটকে রাখেন আর মোমবাতিটা নিয়ে আসেন, আর গতকাল যে আপনার মেয়ের গলায় পয়সাটা ছিল পয়সাটাকে আমাকে দিয়ে যান, তারপর আপনার লিজাকে নিয়ে আসেন। তো সেরকম ধূপ পাঠার রক্ত এরকম সবই তো অ্যারেঞ্জ করা হয়। তাই কিছুক্ষণের মধ্যেই সেই লিজা আপু উনি আসেন। তো আসার পরে হুজুর যেটা মানে লিজা আপুর দিকে অনেকক্ষণ ধরে তাকায় ছিল এবং হুজুর বলতেছে মানে লিজা আপুর সাথে কথা বলতে যাচ্ছে কিন্তু উনি কথা বলতে চাচ্ছিল না। তো একটা পর্যায়ে সেই লিজা আপু যখন উনি বসেছিল তো হুজুর করলো কি ওই লিজা আপুর সামনেই মোমবাতিটা ধরায় এবং ধরানোর পর উনি অনেকক্ষণ ধরে নাকি সূরা পড়তেছিল এবং সূরা পড়ার একটা পর্যায়ে সেই হুজুর মানে যে মোমবাতিটা ছিল সেটাকে মানে বারবার ফু দিচ্ছিল। তো এমন টাইমে হঠাৎ করে একটা কালো ছায়া নাকি লিজাপুর পাশে আসে এবং যখন পাশে আসে তখন নাকি বেশ বিকট শব্দ করে কালো ছায়াটা আসে। এটা দেখার পরে সেই হুজুর বলতেছে যে তুই এতক্ষণ লাগলো তোর আসতে, তো বল তুই কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। তখন সেই কালো ছায়াটা বলতেছে যে না, আমি ওকে কষ্ট দিচ্ছি মানে আরও দিব এবং ওর বাপ মাকে আমি শেষ করে ছাড়বো, আমাকে রক্ত দে, আমি রক্ত খাবো, আমি ওর বাপ মার রক্ত খাবো। এটা বলার পর হুজুর বলতেছে এগুলো করা মানেটাকে আমাকে একটু বল যে কী সমস্যা। সেই কালো ছায়া কিছুই বলবে না, সে বলতেছে যে না আমি রক্ত খাবো মানে রক্ত খাবো। এটা বলতে না বলতেই নাকি সেই কালো ছায়াটা লিজাপুর আম্মা মানে চুল ধরে একটা বাড়ি মারে দরজার মধ্যে এবং সেখান দিয়ে নাকি মানে যতটুকু অন্ধকার ছিল মোমবাতির মধ্যে দেখা যাচ্ছিল যে লিজাপুর আমার মাথা ভিজে গেছে রক্তে এবং সেখান থেকে ফ্লোরে যে রক্ত পড়া মানে কালো ছায়াটা চেটে চেটে খাচ্ছে। এটা দেখার পর নাকি তসলিম সাহেব সেই কালো ছায়াটাকে কোনো একটা সূরা বা কিছু দিয়ে থামানোর পরে সেই কালো ছায়াটা এরপর লিজাবুর আব্বাকে নাকি মারতে যাবে। এমন সময় তসলিম সাহেব ওনার হাতে যে পয়সাটা ছিল সেটা মোমবাতির উপর আগুনের উপর রাখে এবং কালো ছায়াটা চিৎকার দিয়ে উঠে বলতেছে যে আমাকে কষ্ট দিস না, তোরা কি চাস। তখন সেই তসলিম সাহেব বলতেছে আমি কিছুই চাই না, এই মেয়েটাকে তো কষ্ট দিতে পারবে না। তো এটা বলার পরে তো সেই কালো ছায়া কিছুই বলে না, সে বলতেছে যে না আমি এই মেয়েকে আমি কষ্ট দিব এবং ওই দুজনকে কষ্ট দিব। এরকম বলতে বলতে তারপরে ওই কালো ছায়াটা বলতেছে না আজকে আমি আর কথা বলবো না, আমি চলে যাব, আমি আবার কালকে আসবো। তো অনেক রিকোয়েস্ট করা ওকে থাকার জন্য, কিন্তু কালো ছায়া এরকম মানে থাকতেই চাচ্ছিল না। তখন অনেক বলার পরে সেই কালো ছায়াটা বলতেছে যে লিজা আমার রাফিকে মেরে ফেলছে, লিজার বাপ মা আমার রাফিকে মেরে ফেলছে, এই কথাগুলো বলতেছে। তখন হুজুর বলতেছে কি হয়েছে বল, সে কালো ছায়াটাকে বলতেছে। তো কালো ছায়াটা বলতেছে যে এই লিজা রাফি নামে একটা ছেলের সাথে বহুদিন ধরে ওর একটা প্রেমের সম্পর্ক ছিল এবং ওদের মধ্যে অবৈধ মিলামেশা ছিল দেখে একটা বাচ্চা ওর পেটে আসছিল লিজার। তো এটা যখন লিজার আব্বা আমার শুনতে পায় তখন তারা এই বাচ্চাটাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে তারপর তারা রাফিকে ওদের লোকজন দিয়ে অনেক মারধর করে এবং রাফি 10-12 দিন হসপিটালে থাকার পর মারা যায়। তো তখন সেই কালো ছায়াটাকে হুজুর বলতেছে যে রাফি মারা গেছে, তোর সমস্যা কি, তোর সাথে রাফি কী সম্পর্ক। তখন সেই কালো ছায়া বা জিন মনে হয় যেটা ছিল, তো সে বলতেছে যে রাফির সাথে আমি 26 বছর ধরে ছিলাম এবং রাফির সাথে আমি সবসময় থাকতাম এবং সেই রাফি যখন মারা যায় আমি প্রচণ্ড কষ্ট পাইছি কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম। সেই কালো ছায়াটা বা জিনটা সম্ভবত এটা বলতেছিল। তো তখন সেই হুজুর বলতেছে যে এখন কি করতে হবে। তো কালো ছায়াটা বলতেছে এখন কিছুই করার নাই, আমার রাফিকে মারছে লিজার আব্বা আম্মাকে আমি শেষ করব। এটা ওরা পাপের বোঝা নিয়ে ঘুরতেছে এবং তারা রাফির এবং লিজার বাচ্চাটাকে মারছে, হত্যা করছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু ওরা কেন রাফিকে মেরে ফেললো। তখন সে হুজুর বলতেছে দেখ রাফিকে কি মারলো, তো হসপিটাল থেকেই মারা গেছে, 10-12 দিন তো হসপিটালে ছিল। তখন সে কালো ছায়াটা আবারও বলতেছে যে না ওনারা লিজার আব্বা আম্মা এই মারার ব্যবস্থা করছে, মারধর করছে লোকজন দিয়ে, এখন আমি আর থাকবো না, এটা বলি কালো ছায়াটা চলে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। তখন সে হুজুর তো একটা হত মুভমেন্টটা শুনে এবং হুজুর জিজ্ঞেস করে ওই লিজার আব্বা আম্মাকে আসলে কি আপনার এই কাজটা করছেন। তখন ওরা স্বীকার করে যে হ্যাঁ আমরা আসলে এই কাজটা করছিলাম, আমরা ছেলেটাকে পছন্দ করতাম না,
তো এখন কি করা, আমার মেয়েকে বাঁচান। তো সেই হুজুর বলতেছে যে না, কোনোভাবে আপনার মেয়েকে বাঁচাতে পারবো না, এই কালো ছায়াকে মানে কালো ছায়া যে জিনিসটা দেখছেন এটা আসলে একটা জিন, সেই জিনটা লিজার ক্ষতি করতেছে এবং সে লিজার মধ্যে ঢুকে গেছে, তো এখন আমার আর কিছু করার নাই। তো অনেক বলা বলির পরে সেই হুজুরের পা ধরতে পারে শেষ পর্যন্ত বাধ্য হয় লিজা পুরা ওনার আব্বা আম্মা। তখন হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিউরিটি বলতে পারবো না যে আসলে আপনার মেয়ে সুস্থ হবে নাকি, কালকে আবার আমি আসি, এই একই সময় আসবো, দেখি কিছু করতে পারি কিনা। তো লিজাপুর নাকি তখন অজ্ঞান হয়ে যায়, ওনাকে সেন্স ছিল না, ওনাকে আবার ভিতরে নিয়ে যাওয়া হয়। পরের দিন আবার সেই হুজুর তসলিম সাহেব যায়, এবং যাওয়ার পরে লিজাপুকে আবার সামনে আনা হয়, ঠিক আগের জিনিসগুলো মোমবাতি এগুলো সব কিছু আনা হয়। তারপর আজকে আবার সেই কালো ছায়াটা আসার পর আবার সেই অকথ্য ভাষা সে গালাগালি শুরু করে যে আমাকে আবার কেন ডাকলি, আমি তো একবার বলছি যে ওর থেকে আমি কখনো যাব না, আমি ওর ক্ষতি করেই ছাড়বো। তখন সেই কালো ছায়াকে হুজুর বলতেছে, তসলিম সাহেব উনি বলতেছে দেখ যেটা আবার হয়েছে, ওরা আসলে নিজেদের ভুল স্বীকার করতে পারছে, এখন ওরা রাফির কাছে ক্ষমা চাবে, এখন কি করতে হবে বল। তখন সে কালো ছায়াটা বলছে রাফি তো মারাই গেছে, হ্যাঁ, আর এই ক্ষমা আমি গ্রহণ করতে পারবো না। তখন সেই কালো ছায়াটাকে অনেক বোঝায় হুজুর, মানে সেই ঘন্টাখানিক ধরে সে বোঝাচ্ছিল দেখ যেটা হওয়ার হয়েছে, এই মেয়েটাও মাফ চাবে, রাফির আব্বা আম্মা মাফ চাবে, এখন তুই এদেরকে আর কোনো ক্ষতি করিস না, মেয়েটা জীবন বাঁচা, কারণ এই মেয়েটাকে তো রাফিও ভালোবাসতো। যেটা বলার সঙ্গে সঙ্গে নাকি সেই কালো ছায়াটার থেকে নাকি একটা কান্নার আওয়াজ আসতেছিল, মানে প্রচণ্ড জোরে জোরে কান্না করতেছিল, এবং সেই কালো ছায়াটা বলতেছে যে রাফি অনেক কষ্ট পেয়ে মারা গেছে, কষ্ট আমি নিজে চোখে দেখছি। তো এটা বলার পর সে রাফির মানে কসম টসম খাওয়ায় নাকি সেই তসলিম সাহেব, তিনি বলে যে ঠিক আছে যে রাফির কসম তুই যা বলবি সেটাই হবে, কিন্তু তাও তুই ওদেরকে মানে সেফে রাখ, বা আমি ওর মেয়েটার উপর থেকে চলে যায় এবং ওর বাবা আমাকে কষ্ট দিস না। তো এরকম অনেক বলা বলির পর সেই কালো ছায়াটা বলে যে ঠিক আছে, দুইটা কাজ করতে হবে, একটা এতিমখানার নাম দেয়, বলতেছে ওই এতিমখানায় একটা ছাগল দিবি, যাতে মানে হুজুরকে বলে যে ছাগল দেবে যাতে ওই এতিমরা পেট ভরে খেতে পারে, এবং রাফির বাবা মার কাছে গিয়ে এই লিজার বাবা মার ক্ষমা চাইতে হবে, লিজার সহ যাবে, ক্ষমা চাইতে হবে। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ক্ষমা চাবে, তারপর তুই কোনো সমস্যা করবি না বাবা, এটা মানে বলতেছে যে তুই যদি এরপরে সমস্যা করিস তাহলে কি করবো। তখন সে কালো ছায়াটা বলতেছে যে আমি রাফির কসম খেয়ে বলতেছি আমি কোনো সমস্যা ওদের আর করবো না। তো তারপরে বলতেছে লিজাও তো এরকম অসুস্থ, কারণ লিজাও সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, সেই কালো ছায়াটা বলে। তারপর নাকি কালো ছায়াটা এরকম ওই পাঠার যে রক্তটা ছিল ওইটা কালো ছায়াকে দেওয়া হয়, সে নাকি এটাও চেটে খাচ্ছিল, এবং একটা পর্যায়ে নাকি কালো ছায়াটা হঠাৎ করে নিজে থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পর তারপরে সেই তসলিম সাহেব উনি তো মানে বলেই দেয় যে এরকম ছাগল দেন, আর ওই দেখেন রাফির ফ্যামিলির কাছে মাফ চাপচাম, দেখেন যদি ওরা মাফ করে তো আপনার এরকম সমস্যার সমাধান হবে। সেই হুজুর এবং তসলিম সাহেব এবং সেই লিজার আব্বা ওনারা নাকি এরকম রাফির বাসায় এরকম যায় এবং মাফ চায়, যদি অনেক সমস্যা হচ্ছিল ওনাদের, তারপর নাকি অনেকভাবে ওরা মুরব্বীরা ওনারা কি মাফ চাপ চায়, ওই জন্য ক্ষতিপূরণ ওদের দিতে হয়, এবং এতিমখানাতেও ছাগলের ব্যবস্থা করে দেয়। এরকম 15 দিনের মধ্যেই কাজটা করে, এবং করার পরে লিজা যিনি ছিলেন, লিজা উনি সুস্থ হয়ে ওঠেন, এবং এই তো সমস্যার সমাধান তো হয় ওনাদের। তো যেহেতু জাবের ভাই আমাকে ঘটনাটা পাঠিয়েছে, উনি আমাকে বলেছে আসলে যে ওনাদের বাসায় যে তসলিম সাহেব যে হুজুরটা আছে, উনি নাকি এরকম বিভিন্ন রকমের কেস নাকি উনি হ্যান্ডেল করে। তো মাঝে মাঝে নাকি জাবের ভাই উনি নাকি যখন ফ্রি থাকে তখন তিনি সেই হুজুরের কাছে যায় এবং তিনি কিছু কিছু ঘটনা শুনে। তো আজকে এটা ছিল ওনার প্রথম ঘটনা যেটা জাবের ভাই আমাকে শেয়ার করেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনে ওনার আরও কিছু ঘটনা আছে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। ঘটনাটি শুনে শুরুর দিকে 8-10টি সাধারণ ব্ল্যাক ম্যাজিকের যে ঘটনাগুলো হয় তেমনটা মনে হতে পারে আপনাদের কাছে, তবে আমি এতটুকু বলতে পারি ঘটনার শেষে এসে এই ঘটনার একটি ভিন্ন রূপ আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপিত হবে। আর ঘটনার সেই ভিন্ন রূপটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের মতামত কি, এই বিষয়ে আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি 1990 সালের আশেপাশের সময়ের ঘটনা, আর এই ঘটনাটি আলম শেখ ওনার নানির কাছ থেকে শুনেছেন, ওনার নানির ভাষায় আমাদেরকে লিখেছেন। তো আমি চেষ্টা করব ওনার নানির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে। চলুন শুরু করি। বলছেন
আলম শেখের নানি। সবেমাত্র তোর মাকে বিয়ে দিয়েছি, বাড়ি ভর্তি মানুষ এবং নতুন জামাই, নানা আয়োজন। তখন হাটবাজার ছিল প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। বাড়িতে যেহেতু নতুন জামাই এসেছে, তোর নানাকে হাটে পাঠিয়ে দিলাম। বললাম যে নতুন জামাই এসেছে, বাজার করে আনো। পরে তোর নানা বাজারে গেল। তখনকার সময়ে এরকম গাড়ি ছিল না, 2-1টা গরুর গাড়ি চলতো, যেহেতু অজপাড়াগা। তোর নানা হেঁটে হেঁটে গেল বাজার করতে, ভিন্ন ভিন্ন সদাই এবং একটা ইলিশ মাছ কিনে আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতে থাকে। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তোর নানা যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় ছোট একটা খাল ছিল। বাজার করে ফিরতে 6 থেকে 7টা বেজে যায়। বাজার করে আমার হাতে দিয়ে বলে রান্না করো। আমি বাজারগুলো নিয়ে রান্নাঘরে যাই। রান্নাঘরের বেড়া ছিল শলা দিয়ে তৈরি। তো মাছ কাটতে বসেছি। হঠাৎ করে আমার কাছে মনে হলো কে যেন এই রান্নাঘরের যেই শলার বেড়া, এই শলার বেড়া ভাঙছে। তোর নানাকে ডেকে বললাম, এই এদিকে আসো তো, দেখো তো কে যেন এই বেড়া ভাঙছে। তোর নানা রান্নাঘরের পেছনে গিয়ে কাউকে দেখতে পেল না। এরপর অবশ্য আর শব্দ শুনিনি, আর আমারও রান্না করা শেষ হয়ে যায়। রান্না করা মাছের কড়াই নিয়ে ঘরের দিকে যাব, মানে ঘরে রাখতে যাব, হঠাৎ করে মনে হলো কে যেন আমার হাত থেকে মাছের কড়াই কেড়ে নিয়ে রেখে দিল। আমি একটু ভয় পেলাম, কাউকে কিছু বললাম না। সবাই রাতে খেতে বসলাম। খাওয়ার সময় তোর নানা খালারা বলছে, আচ্ছা মাছটা কোনো স্বাদ লাগছে না কেন? ইলিশ মাছের কোনো গন্ধই নেই, কেমন যেন অন্যরকম স্বাদ। অন্যরকম স্বাদ বলতে কোনো জিনিসের যদি কোনো স্বাদ না থাকে, ঠিক তেমনটা। খাওয়া দাওয়া শেষ করে তোর মা এবং তোর বাবাকে ঘরে শুইয়ে দিয়ে আমরা সবাই বাড়ির উঠোনে ঢালা বিছানা পেতে শুয়ে পড়লাম। তখন গরমকাল ছিল। উত্তর দক্ষিণ বিছানা পেতেছিলাম। প্রথমে তোর নানা শুয়েছিল, তারপর আমি, তারপর তোর 2 খালা। মাঝরাতে ঘুম ভেঙে যায় আমার কাছে মনে হলো আমার পেট ফুলে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ভুলভাল কথা বলছি। কথাটা এমন ছিল, তোরা আমাকে মাছ খেতে দিস নাই, আমি এখান থেকে কোথাও যাব না। আবুল, তোর বউকে আমি ছাড়বো না। তোর নানার নাম ছিল আবুল শেখ। রাতের বেলায় তোর নানা এই বিষয়টি উপলব্ধি করতে পেরে মসজিদের হুজুরকে নিয়ে আসে। হুজুরকে নাকি আমি অনেক গালিগালাজ করি। হুজুর বলে, তুই কোথা থেকে আসছিস? তখন নাকি আমি বলি যে আবুল মাছটা নিয়ে যখন খাল পেরিয়ে আসে তখন ওর পেছনে পেছনে আমি এখানে আসি। আমি এখানে আসছি, আর ফেরত যাব না, এখন এখানেই আমার বাসস্থান হবে। হুজুর অনেক বলার পরও ওই জিনটি গেল না। পরে হুজুর একটা গামছা নিয়ে আসেন। মূলত তোর নানাকে গামছা নিয়ে আসতে বলেন, তোর নানাই নিয়ে আসেন। পরে ওই হুজুর ওই গামছাটা ভিজিয়ে আমার নাক মুখ ঢেকে দিয়ে পানি ছিটাতে লাগলো। আমার অবস্থা ওই সময় নাকি খুব খারাপ হয়ে যায়, কারণ ওই সময় আমি আসলে সেন্সেস ছিলাম না। পরে আমার ভেতরে থাকা ওই দুষ্টু জিনটা বলে ওঠে, আমি চলে যাব, কিন্তু এই জায়গা থেকে আমি আর ফেরত যেতে পারবো না। আমি আবুলের বাড়ির এক কোনায় থাকবো, কাউকে কোনো ক্ষতি করব না, আর কাউকে কখনো দেখাও দেব না, ভয়ও দেখাবো না। তোর নানা খুব ভালো মানুষ ছিলেন। তোর নানাও রাজি হয়ে বল, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এখানে থাকতে চায় থাকুক না, কাউকে যদি ক্ষতি না করে, ভয় না দেখায়, তাহলে সমস্যা কি। এরপর ওই জিনটি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। কেটে যায় 1 যুগেরও বেশি সময়। এর মধ্যে আমরা কেউ কোনোভাবেই ওই জিনের কোনো উপস্থিতি টের পাইনি, একদম সবকিছু স্বাভাবিক। 2013 সালে তোর নানা মারা যায়। তোর খালাদেরও কিন্তু এর মধ্যে বিয়ে হয়ে যায়। আমাদের কোনো ছেলে সন্তান ছিল না, যার জন্য তোর নানার সম্পত্তির উপর তোর নানার ভাইদের লোভ ছিল। আমাকে বাড়ি থেকে বের করতে পারলেই সব সম্পত্তি তারা নিজের করে নেবে।
তোর নানার বড় ভাই জানতো যে আমাদের বাড়ির কোনায় কিছু একটা খারাপ জিনিস আছে। তোর বড় নানা, মানে তোর নানার বড় ভাই, একদিন কবিরাজ দিয়ে সেই দুষ্টু জিনগুলোর উপর কালো জাদু করে ফেলে। এগুলো আমি কিছুই জানতাম না। হঠাৎ একদিন রাত্রে গুদাম ঘরের দরজা মনে হয় কে যেন ভেঙে তছনছ করে ফেলছে। আমি বাইরে এসে দেখি কেউ নেই। আমি রাতে খুব ভয় পেতাম বলে তোর ছোট দুই ভাইকে আমার সাথেই রাখতাম। একদিন রাত্রে আমার দরজার সামনে টোকা দেওয়ার আওয়াজ হয়। আমি বিছানা থেকে উঠে দরজা না খুলে সামনে গিয়ে বলি, এই কে? বেশ কয়েকবার কে কে বলার পরও কোনো কথার আওয়াজ আসে না। কিছু সময় পর আমার কাছে মনে হলো দরজার ওপাশে বিশাল একটা দানব দাঁড়িয়ে আছে আর রাগে ফস ফস আওয়াজ করছে। মনে হচ্ছে আমাকে পেলে এখনই ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি তো চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই এসে দেখে কেউ নেই। একদিন তো ছোট খালা আমাদের বাসায় আসে। তার ছোট বাচ্চা ছিল, 6 কি 7 মাস হবে ওই সময় বয়স। তখন তোর ছোট খালা বায়না ধরে তেলের পিঠা খাবে। আমি পিঠা বানিয়ে দেই। ওই দিন রাত্রেই তোর খালার বাচ্চাটা হঠাৎ করেই মারা যায়। এরপর জায়গাটা বিক্রি করে আমি তোর মেজো খালার বাসায় চলে যাই, কিন্তু সেখানেও আমার রক্ষা নেই। ওইখানে তোর মেজো খালার ছেলের উপর অনেক নির্যাতন শুরু হয়ে যায়। একদিন রাত্রে শুয়ে আছি, গোঙানির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যা দেখি তা কেউ দেখতে চাইবে না। দেখি একটা অবয়ব তোর খালাতো ভাইকে গলা টিপে ধরেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে অবয়বটা চলে যায়। পরে তোর খালুকে ফোন দিয়ে বাড়িতে আনা হয়। তোর খালুকে সব ঘটনা বলা হয়। ওই রাত্রে তোর খালু বাড়িতে ছিল না। তো তোর খালু নাম করা একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ এসে আমার উপর সেই দুষ্টু জিনগুলোকে হাজির করেন। কবিরাজ বলে, কেন এদের সাথে এমন করছিস? তখন আমার ভেতরে থাকা ওই জিনটি বলে ওঠে, আমরা তো এদের কোনো ক্ষতি করতাম না। আমরা তো ভালোভাবেই ওখানে ছিলাম। ওরাও ভালো মানুষ ছিল, বিশেষ করে আবুল শেখ, সে অনেক ভালো মানুষ। কিন্তু ওদের ক্ষতি আমরা করতে বাধ্য হচ্ছি। আমরা উপকারীর ক্ষতি করব এমন জিন নই। আমরা খারাপ হলেও এই অপকর্মটা আমরা করব না। তখন কবিরাজ বলে, তাহলে এখন কেন করছিস? তখন ওর ভেতরে থাকা জিনটা বলে ওঠে, আবুলের বড় ভাই আমাদের উপর কালো জাদু করেছে, আমরা যেন ওর বংশকে নির্বংশ করে দেই। আমি একজন বৃদ্ধা মহিলা জিন, বয়স হয়েছে, আমি খুব একটা চলাফেরা করতে পারি না। আমার 2 মেয়ে রয়েছে। আমাদের 3 জনের উপর কালো জাদু করা হয়েছে এবং কালো জাদুটা এমন, আমরা যদি ওদের বংশকে নির্বংশ না করি তাহলে আমরাই আস্তে আস্তে মারা যাব। এখন আমরাই বিপদে পড়েছি। এসব শুনে ওই কবিরাজ বলে, ওসব কিছু জানি না, এদের ছেড়ে দে। তখন আমার ভেতরে থাকা ওই জিনটা বলে, না, আমরা তা পারবো না। যদি আমরা এই কাজ না করি তাহলে আমরাই শেষ হয়ে যাব। এখানে আমরাই নির্যাতনের শিকার, আবুল শেখের পরিবার না। পারলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার কর। এ কথা শুনে কবিরাজ বলে যে সব ভুলভাল কথা রাখ, যেহেতু যাবি না, কি করার দরকার আমি করছি। এই বলে ওই কবিরাজ কি করেছে, সে নাকি বোতলে 2 জিনকে বন্দী করে। মূলত আমার ভেতরে থাকা ওই বৃদ্ধা মহিলা জিনের যে 2 মেয়ে রয়েছে তাকে বন্দী করে এবং তোর খালুর হাতে বোতলটা দিয়ে বলে এই বোতলটা মাটিতে পুঁতে রাখতে। তোর খালু বোতলটা মাটিতে পুঁতে রাখে। কবিরাজ বলেছিল যে আমার ভেতরে থাকা ওই জিনটার অনেক বয়স হয়েছে, সে কোনো ক্ষতি করতে পারবে না। মূলত তার 2 মেয়েই ক্ষতি করবে, এই জন্য 2 মেয়েকে বন্দী করে রাখা হয়েছে। শুধু ভয় দেখাতে পারে মাঝে মাঝে, এর থেকে বেশি কিছু না। কবিরাজ ওই 2 মেয়েকে বন্দী করেছে। এখনো আমাকে
ওই বৃদ্ধা জিনটা ভয় দেখানোর চেষ্টা করে আর কাছে এসে বলে, আমার 2 মেয়েকে মুক্ত করে দে, কাজটা তোরা ভালো করিসনি। আমি বৃদ্ধা বলে তোদের কোনো ক্ষতি করতে পারছি না, কিন্তু আমাদের উপর তো ক্ষতি করা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, এর বিচার কে করবে? প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা বিষয় আপনারা খেয়াল করুন যে আমরা অনেক সময় বলি না যে মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথার সলিউশনটা কি? মাথা কেটে ফেলো। এই ঘটনার ক্ষেত্রে বিষয়টা এমন হয়েছে। আমি আলম শেখ ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো উনি বললেন যে ওনার কোনো মামা নেই, মানে ওনার নানির কোনো ছেলে সন্তান না থাকার কারণে যে পরিমাণ সহায় সম্পত্তি ছিল, এই সহায় সম্পত্তির উপর ওনার আত্মীয় স্বজনদের লোভ ছিল। মূলত এই কারণেই এই কালো জাদুটা করা হয়েছে। এবং এই কালো জাদুটা করার জন্য প্রথম যে কবিরাজ, এই কবিরাজটা ওই বাড়িতে থাকাই দীর্ঘদিন ধরে ছিল, কোনো ডিস্টার্ব করতো না। ওই জিনদের উপর কালো জাদু করে প্রথমে, এবং ওই জিনদের উপর কালো জাদু করে তাদেরকে বাধ্য করেছে এদেরকে বিরক্ত করতে। তখন এরা বিরক্ত করতে বাধ্য হচ্ছিল, এদেরকে নির্বংশ করার জন্য তারা বাধ্য হচ্ছিল, না হলে ওরাই শেষ হয়ে যাবে। এখন পরবর্তী যে কবিরাজ, সেই কবিরাজটা সব বিষয় জানার পরেও ওই জিনদের উপর থেকে কালো জাদু কাটানোর পরিবর্তে ওই জিনদেরকে বন্দি করেই রেখে দিল। এখন এই বৃদ্ধা জিন, সে চলাফেরা করতে পারে না খুব একটা, সে তার 2 মেয়ের মুক্তির জন্য আকুতি করে যাচ্ছে। এখন ওই 2 মেয়ে মুক্তি পেলে ব্ল্যাক ম্যাজিকের কারণে, যেহেতু তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, তারা আবার ওই পরিবারকে ক্ষতি করার চেষ্টা করবে তারা বাঁচার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে জানতে চাই, আসলে এই যে ঘটনাটা, আপনি এখানে ভিকটিম বলবেন কাকে? ওই জিন ফ্যামিলিকে নাকি এই ফ্যামিলিকে? বাহ্যিকভাবে দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে এই আলম শেখের নানির যে ফ্যামিলি, ইনারা ভিকটিম। আবার আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি তাহলে 2 ফ্যামিলি ভিকটিম। মূলত প্রপার যে সলিউশনটা, এই সলিউশনটা না করার কারণেই এই সমস্যাটা এখনো রয়ে গেছে। সাময়িকভাবে আলম শেখের নানির ফ্যামিলি, ওনারা ভালো আছেন, কিন্তু অদূর ভবিষ্যতে যদি ওই বোতলবন্দি জিন মুক্তি পেয়ে যায়, তাহলে আবার তারা ক্ষতি করার চেষ্টা করবে। এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, ওই জিনদের উপর করা কালো জাদু যদি কেটে যায়, তাহলে তারা ক্ষতি করবে না। কারণ তারা ওই পিশাচ শ্রেণীর জিন হলেও, মাছ খেকো জিন হলেও, আপনারা খেয়াল করুন যে তারা কিন্তু ক্ষতি করেনি ওই ফ্যামিলিতে, দীর্ঘ সময় ধরে কিন্তু সেখানে রয়েছে, কখনো কোনো ক্ষতি করেনি। তো ওরা ওদের প্রতিশ্রুতি রেখেছিল। মানুষ তাদের লোভ, তাদের যেই ভয়ানক আক্রোশ, হিংসা, এর থেকেই ওই জিনগুলোকে বাধ্য করেছে যে একটি নিরীহ পরিবারের উপর আক্রমণ করতে। তারাও বাধ্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন তো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এটি একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল থেকে সাজু ভাইয়া। সাজু ভাইয়ের বাসা বরিশাল জেলার একটি প্রত্যন্ত গ্রামে। সেই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 থেকে 27 বছর হবে, এরকম একটা সময়। তিনি আর কি আমাকে যেটা বলেছেন যে 25 থেকে 27 বছরের মধ্যে হবে। সেই ঘটনাটি ঘটে তখন বন্যার যে এরকম, যেমন বৃষ্টিকালীন সময়, এরকম বৃষ্টিকালীন সময় বন্যা হতো ওই জায়গায়। তো সে জায়গায় যে তাদের যে গ্রামটা ছিল, একটা পুরোপুরি বড় একটা গ্রাম ছিল। সেই গ্রামের অর্ধেকটা মোটামুটি যখন বৃষ্টি হয়, পানিতে মোটামুটি একটু তলিয়ে যায় বা হাঁটু সমান পানি হয়। সে একটা সময় একে হঠাৎ করে এমন একটা পাহাড়ি ঢল আসে তাদের গ্রামে, আসার কারণে এই পুরো গ্রামটা একদম পানির তলে তলিয়ে যায়। এই পানির তলে তলিয়ে যাওয়ার কারণে অনেকগুলো মানুষ মারা যায়। এবং সাইডে একটা বাড়ি ছিল,
এই বাড়িটা একদম একটা ফাঁকা নির্জন জায়গায় ছিল, যে বাড়িটায় মানে দোলার কাছাকাছি, কিন্তু ওই বাড়ির পাশে কোনো বাড়ি ছিল না। যখন এই বাড়ির পাশে কোনো বাড়ি ছিল না, তখন কেউ ওই বাড়িটার খোঁজও করতো না যে এই বাড়িতে যে ছিল সে বেঁচে আছে কি না মারা গেছে, এই জিনিসটা কেউ আর কি কখনো খোঁজ খবর করে না। বেশ কয়েকদিন এরকম বিষয়টা যায়, যার পরও তারা কোনো খোঁজ খবর করে না। মোটামুটি 2-3 বছর কোনো খোঁজ খবর যখন করে নাই, তখন থেকে শুরু হয় তাদের গ্রামে একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা। মানে ওই বাড়ির সামন দিয়ে মানে মোটামুটি 1 বছর পরে এই বাড়িতে শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। যদি দোলায় কেউ ধান লাগানোর পর রাত্রিকালীন সময়ে এই দোলায় কেউ যাইতো, তখন নাকি কেউ এই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। এই কান্নার আওয়াজটা তারা যখন আসতো এই ভেসে, তখন তারা ভাবতো যে এ বাড়িতে তো কেউ থাকে না। মানে বাড়িটা আবার এই বন্যার কারণে যে পানিতে ডুবিয়ে গেছিলো এবং কোনো ভাঙ্গে নাই, বাট কাদোতে একদম মানে যেটা হয় যে পানির তলে থাকলে যেরকম একটা পরিস্থিতি, তো তখন থেকে কেউ ওই বাড়ির পাশে যায়নি। তো একদিন হঠাৎ করে এক লোক রাত্রিকালীন সময় মানে তার জমির ভুন দেখতে সেইখানে গেছে, মানে পাশে। তো তিনি এবার ভাবে নাই যে এরকম কিছু ভৌতিক বা এরকম কিছু ঘটবে। তিনার ধারণাও ছিল না যে এই বাড়িটা যে বেশ কয়েক বছর যাবৎ পড়ে আছে, বন্যার পর থেকে কেউ তো এর পাশে বাড়ির খোঁজ খবর বা এরকম কেউ কিছু করেও নাই। এটা তার মনে পড়ে। আর যখন এই কান্নার আওয়াজটা ভেসে আসতো, যখন মনে পড়ছে যে এই বাড়িতে তো একজন বয়স্ক লোক ছিল এবং সে তো কেউ খোঁজও করে নাই, সে এ বাড়ি থেকে কিভাবে কান্নার আওয়াজ ভেসে আসবে? বাসায় তো কেউ থাকেও না, দিনের বেলা আশেপাশ দিয়ে গেলেও কোনো শ্বাস পাওয়া যায় না এবং বাড়িটা জঙ্গলে ভরে গেছে। ইনি এবার ভাবতেছিল যে এত রাতে এখানে কিভাবে, রাত তখন 11টা-12টা বাজে, এত রাতে কিভাবে একটা মানুষ কান্নার আওয়াজ এখান থেকে ভেসে আসতে পারে। সন্দেহ লাগতেছে যে কেউ কাউকে এখানে এনে বেঁধে রাখছে কিনা, এটা আর কি তার মনে হচ্ছিল। যে যখন এটা মনে হচ্ছে, তখন উনি আবার কি করলেন, হাতে যে হেরিকেনটা ছিল, এই হেরিকেনটা নিয়ে উনি ওই বাড়িটার দিকে যাচ্ছে। মানে কান্নার আওয়াজটা যেহেতু আসতেছে ওইখান থেকে, তখন উনি স্পষ্ট শুনতে পাচ্ছে যে কান্নার আওয়াজটা আসতেছে। তখন উনি ওই বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির পাশে গেটের সামনে যখন গেছে, যাওয়ার পর দেখতেছে যে কান্নার আওয়াজটা আর নাই, একদম নিস্তব্ধ। আর বাড়িটা এতটা পরিমাণের জঙ্গলে ভরে গেছে যা বলার বাইরে। উনি আর কি ভয়ে ঢুকতেছে না যে সাপ পোকামাকড় বা এরকম কিছু থাকবে। বাইরে থেকে মানে ডাকতেছে যে কেউ আছে কিনা, কেউ আছে কিনা। তো যখন কেউ শোনে না, তখন উনি আবার বাড়ির দিকে, আবার ওই তার জমির দিকে রওনা দেয়। উনি আবার ভাবতেছিল যে মনের ভুল বা এরকম হতে পারে। তো যখন মনের ভুল হতে পারে এরকম করে, তখন উনি আবার পেছন ফিরে আশপাশটা দেখতেছিল যে কোথাও কেউ আছে কিনা। তো দেখতেছে কেউ নাই। উনি সেদিন বাড়িতে কোনোভাবে চলে যায়, পরে আর কিছু ঘটে না। পরে 3 দিন পর আবার আরেকজন লোক, উনি আবার কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করে নাই যে এরকম বিষয় বা এরকম ঘটতেছে, কেউ এইদিকে যায়ও না বা এরকম ওনার কোনো ছিল না যে কিছু হতে পারে বা এরকম কিছু ছিল না। পরের দিন এক লোক, রাত তখন প্রায় 12:30 বাজে, সে সময় উনি পানি দেখতে গেছে বনে পানি আছে কিনা জমিতে। তো যখন গেছে, যাওয়ার পর উনি একইভাবে উনি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। ওই বাড়ির পাশেই ওনার জমি, কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ওনার আবার মনে পড়লো যে এই বাড়িটা তো অনেকদিন যাবৎ পরিত্যক্ত, কেউ তো এখানে থাকে না। আর যখন ওইখানে যাওয়ার পর উনি দেখতে পায় যে বাড়ির ভেতরে মানে কারেন্টের লাইন ছিল, কিন্তু বাতি তো ছিল না এতদিন।
হঠাৎ করে দেখতে পায় যে বাতি জ্বলতেছে এবং কান্নার আওয়াজটা ভেতর থেকে আসতেছে। এনার হাতে যে টর্চ লাইটটা ছিল, একটা লাইটই ছিল, উনি এবার জঙ্গলটা একটু করে ভিতরে ঢুকছে, বাড়ির ভিতর ঢোকার পর উনি একটা রুমের ভেতর ঢুকছে, একটা রুমের যে রুমের লাইট দেখা যাচ্ছে সেই রুমে ঢুকছে সাহস করে, প্রচুর পরিমাণে সাহস লোকটার। ইনি আবার ঢুকছে তখন ইনি ঢোকার পর আশেপাশে রুমটার খুঁজতেছে যে কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। সো কান্নার আওয়াজটা রুমটার ভিতরে একটা বড় একটা ট্রাঙ্ক ছিল, এই ট্রাঙ্কের পাশ থেকে কান্নার আওয়াজটা বেশি আসতেছে। উনি আবার ভাবতেছে যে মানে এই ট্রাঙ্কটা আবার কাদোতে এতটা পরিমাণে নোংরা হয়ে পড়ে আছে যা বলার বাইরে, মানে জং টং ধরছে একটা পরিস্থিতি। ইনি আবার সাহস করে মানে যাবে কিনা এরকম একটা পরিস্থিতি, ওই ট্রাঙ্কটা মানে পাশে যাওয়ার পর যখনই পাশে গেছে তখনই এই দরজাটা যে ছিল রুমের দরজাটা হুট করে বন্ধ হয়ে যায়। মানে দরজাটা বন্ধ হওয়ার পর এই রুমের বাতি অটোমেটিক বন্ধ হয়ে যায়। এনার তো ভয়ে অবস্থা খারাপ, এতটা পরিমাণে ভয় পাচ্ছে এটা না বললে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে যে হঠাৎ করে এত রাতে এরকম একটা হুট করে একটা কান্না আওয়াজ শুনতে পেলাম, আবার এখানে আসলাম, দরজাটা মেরে গেল। ইনি আবার দরজাটার পাশে এসে দরজাটা প্রচণ্ড গতিতে খোলার চেষ্টা করতেছে কিন্তু খুলতেছে না। তখন এই ট্রাঙ্কের পেছন থেকে একটা ধোঁয়া ভেসে আসতেছে। এই ধোঁয়াটা ভেসে আসার পর উনি এবার প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে যে এখানে হয়তো অদ্ভুত কিছু ঘটতে পারে। তিনি দরজাটা জোরে খোলে, প্রচণ্ড পরিমাণে মানে উনি আবার সুরা পড়া শুরু করছে। সুরা পড়ার পর দরজাটা খোলার চেষ্টা করতেছে। তো যখন দরজাটা খোলার চেষ্টা করতেছে দরজাটা খুলতে পারতেছে না, মানে কোনোভাবে আর কি দরজাটা খুলতে পাওয়ার পর উনি দেখতে পায় যে এই বাড়ির ভিতরে একটা বয়স্ক লোক বসে আছে এবং এই বাড়িতে যে বয়স্ক লোকটা ছিল হুবহু ওই রকম দেখতে একটা লোক বসেছে। এটা দেখে উনি তো ভয় এক অবস্থা খারাপ, উনি পিছন ফিরে এমন দৌড় দিছে বাড়ির দিকে বলার বাইরে। তো পরে থেকে এই দোলায় যদি কেউ যায় ওই রাত্রিকালীন সময় ওদিকে যায় না, কিন্তু দিনের বেলা আপনাদের এলাকার যে বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো হুট করে উধাও হয়ে যেত। একদিন এমনভাবে একটা বাচ্চা উধাও হয়ে যায় যা বলার বাইরে, যেটা বলার বাকি ছিল না। বাচ্চাটাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পায় না। তখন একটা বাচ্চা বলে যে বাচ্চাটাকে একে তো আমি যাইতে দেখলাম এই পুরান বাড়ির দিকে চলে গেছে। তখন এই বাচ্চাটাকে মানে খোঁজাখুঁজি অনেকক্ষণ করার পর যখন এই বাচ্চাটা এরকম করে বলে, পরবর্তীতে তাকে খুঁজতে সন্ধ্যার দিকে ওই বাড়ির ভেতরে পাওয়া যায়। তাকে দেখতে পাওয়া যায় যে সে বাড়ির ভেতরে বসে আছে। তো এটা দেখার পর সবাই যখন এই বিষয়গুলো শোনার পর সবাই একটা ভয় কাজ করে সবার ভিতরে যে এই বাড়িতে কি শুরু হয়ে গেল, কান্নার আওয়াজ আবার বাচ্চাটা এভাবে আসলো কিভাবে। তো যখন তারা আবার একজন কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলে যে এই বাড়িতে একটা ছিল, বৃদ্ধ মহিলা ছিল। এবার আপনাদের যে বন্যা ছিল কয়েক বছর আগে হলো, এই বন্যার কারণে এই মহিলাটা এখানে মারা যায়। তো আপনারা কেউ এই মহিলাটাকে দাফন করে নাই, এই জন্য এই অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ এবং এরকম অদ্ভুত কিছু ঘটতেছে। তো আমার মনে হয় এই মহিলাটার লাশ এখনও এখানে পড়ে আছে এবং কোথাও আছে। আপনারা হয়তো খোঁজাখুঁজির পর এই মহিলাটার লাশটাকে দাফন করলে হয়তো এটা সমাধান আসতে পারে। তো যখন এরকম করে বলার পর তারা সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে ওই বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পর মানে বাড়ির ভেতরে ঢোকার পর সবাই খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পায় যে একটা যে ট্রাঙ্ক ছিল ওই ট্রাঙ্কের পাশে একদম সে মরে একদম তার শরীরটা পচে গেছে এবং কঙ্কাল, মানে এরকম একটা পরিস্থিতি। তাকে কোনোভাবে এখান থেকে তারা কয়েকজন মিলে তোলার পর তাকে জানাজা দিয়ে এবং দাফন করে। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো ঘটনা এরকম ঘটে নাই, বাট তাও ওইদিকে কেউ যাইতো না, যেহেতু ওই বাড়ির কেউ আত্মীয় স্বজন ছিল না এবং
ওই বাড়িটা পরবর্তীতে এলাকাবাসী ভেঙে ওইখানে ওই বাড়ির ওয়ারিশ ছিল না বিধায় ওইখানে একটা কবরস্থান বানায় এবং ওই মহিলাটিকেও ওইখানে কবর দেওয়া হয়। আর এর পরবর্তীতে ওইখানে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই। সো এই ঘটনাটা আমাকে সাজু ভাই শেয়ার করেন। তো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। সো এই ঘটনার থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় যে আপনাদের বাড়ির পাশে বা কেউ যদি এরকম পার্শ্ববর্তীতে কেউ থাকে তাদের খোঁজ খবর নেওয়াটা উচিত, কারণ না হলে এরকম খারাপ কিছু হতেও পারে। তো এটাই ছিল ঘটনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। এই ঘটনাটি রকিবুল তার ক্লাসমেট অ্যারনের কাছ থেকে কালেক্ট করেছে এবং অ্যারন তার নেইবারহুডের দুই বন্ধু, তার ছোটবেলার দুই বন্ধু বিল অ্যান্ড পল, এই দুইটা নামই সে ছদ্মনাম ব্যবহার করেছে। যাই হোক, বিল আর পলের একটি ঘটনা, জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে রকিবুলের কাছে। আর রকিবুল আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি আপনাদের কাছে। আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। বিল পল তারা দুজনেই খুব দুরন্ত ছিল এবং তারা ভৌতিক ব্যাপারে খুব আগ্রহী ছিল। মানে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের মানে ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করতো এবং যেসব জায়গায় রেপুটেডলি কোনো রকমের ব্যাপার স্যাপার ঘটতো, তারা যখন টিনেজ তখন তারা সেখানে চলে যেত এবং তাদের পুরোপুরি একটা পুরোদস্তর একটা কি বলে ঘোস্ট হান্টিং টিমের মতো ছিল। এবং এই টিমের সদস্য শুধু এই দুইজন, বিল আর পল। ওদের একটা টেন্ট ছিল, ছোট টিনেজ বয়স থেকে টেন্ট ছিল এবং আরও নানা রকম জিনিসপত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেত। শুরুতে প্রথমে তারা তাদের একেবারে কাছাকাছি এলাকায় যেসব জায়গায় উডস আছে, যেসব জায়গায় রেপুটেড ব্যাপার স্যাপার আছে, সেই সব জায়গায় যেত। তো গিয়ে তারা ওখানে বসতো, টেন্ট করে থাকতো এরকম, আর মাঝে মাঝে দু একজন বন্ধু নিয়ে যেত। যাই হোক, এইভাবে কিন্তু দিন পার হয়ে গেছে। বিল পল তারা নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে চলে গেছে। অ্যাকচুয়ালি তারা কাজ করে দুজন, আনফর্চুনেটলি খুব ভালো কোনো প্রফেশনে তারা ঢুকতে পারে নাই। যাই হোক, অ্যাভারেজ একটা প্রফেশনে কাজ করে দুজনই। তো এর মাঝেও তারা যখন ফ্রি টাইম পেত, বিভিন্ন রকমের এইসব আলাপ তাদের মধ্যে জমে উঠতো। একসাথে দেখা যেত সন্ধ্যার পর বসলে ব্যাকইয়ার্ডে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, এইসব ব্যাপার তাদের মধ্যে চলে আসতো। আর তারপরে তারা যদি কোথাও খবর পেত যে এরকম কোনো জায়গা আছে ইত্যাদি ইত্যাদি, সেসব জায়গায় যেত। তো বেশ অনেকদিন হয়েছে তারা কোথাও যায় নাই, এরকম মানে কোনো হন্টেড জায়গা বা কোথাও ঘুরতে যায় নাই, কাজে কর্মে ব্যস্ত ছিল। দেখা যেত যে কাজ করে এসে উইকেন্ডে শুধু একটু দেখা সাক্ষাৎ হইতো, আড্ডা দিত, এতটুকুই। তো ওই সময় সামার চলতেছে, বিলের বাসার ব্যাকইয়ার্ডে বসছে এসে বিল অ্যান্ড পল দুজনে। তো গল্পগুজব করতেছে, বিভিন্ন গল্প হচ্ছে দুজনের, এবং তারা ওই দিন ডিসাইড করে যে অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে। তো এই সময় তাদের ফ্রেন্ড এসে যোগ দেয় স্টিফেন, এবং স্টিফেন আসার পর তাদের আড্ডা আরও জমে ওঠে। স্টিফেন বিভিন্ন গল্পের পরে বলে যে মানে তোমরা কি রিসেন্টলি কোনো হন্টেড জায়গায় গেছো নাকি? তো বলে যে না, হন্টেড জায়গায় যায়নি, বিকজ অনেক লোকেশন আছে যেগুলোর নাম শুনছি, বাট বিভিন্ন রকম কারণেই যাওয়া হয়নি। হ্যাঁ, এবং এক একটার পিছনে তারা কারণ বলতে থাকে, এইটা এই কারণে হন্টেড, এইটা এরকম। তো এই কনভারসেশনই অনেকক্ষণ ধরে চলে তাদের। তো এর মধ্যে স্টিফেন বলে আমি তোমাদেরকে একটা লোকেশনের কথা বলতে পারি, প্রবাবলি তোমরা এটা শুনছো, বাট তোমরা হয়তো যাও নাই। আমি শিওর, আমি র্যাম শিওর তোমরা যাও নাই, কারণ তোমরা যদি ওখানে যেতা ওখানকার কথা কিছু বলতা। তো ওখানকার কথা তো কিছু বলতেছো না তোমরা, ওইটা নামই নাও না, তো দ্যাটস মিন তোমরা যাও নাই। তো তখন বিল বলে যে কোথাকার কথা বলতেছো? বলে যে এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তখন পল বলতেছে ওকে, আই গট ইট, তুমি এই অমুক জায়গার কথা বলতেছো, ওইটা তো আসলে রেপুটেড জায়গা। আমি আর বিল প্ল্যান করছিলাম আগে একবার যাওয়ার, বাট আসলে আমরা দুজনে কেউই সময় করতে পারি নাই, কেন জানি আমাদের মানে ব্যাটে বলে মিলে নাই ওখানে যাওয়াটা, এই কারণে হয় নাই। বাট যাওয়া যায়, এটা যাওয়া উচিত আমাদের। তুমি যাবা নাকি আমাদের সাথে? স্টিফেনকে জিজ্ঞেস করে। স্টিফেন বলে যে নো 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 নো, আই এম নট ইনটু ইট, আমি এটার প্রতি আগ্রহী না। তোমরা যদি যাও কখনো যেও এবং আমাকে জানাও কি হয়েছিল বা ওখানে কি দেখছো না দেখছো, তোমাদের কাছে গল্প শুনতে বেশি ভালো লাগবে। তো বিল তখন বলে যে পল, আসলেই আমাদের প্ল্যান করা উচিত যাওয়ার, মানে যেহেতু মিসিং আমরা তো যাই নাই, আর এটা রেপুটেড। তখন স্টিফেন তাদের বলে ইউ নো হোয়াট, আই থিঙ্ক ইউ গাইজ শুড ডেফিনেটলি গো দেয়ার। তোমাদের অবশ্যই যাওয়া উচিত ওখানে, যেহেতু তোমরা এই গোস্ট হান্টিং করো, এত সুন্দর একটা জায়গা বা মানে এত রেপুটেড একটা জায়গা তোমরা মিস করবা, এটা হয় না। তো তখন বিল আর পল দুজনেই বলে যে ওকে, লেটস হিয়ার ইট, তুমি বলো যে এখানে কি কি ঘটে বা তুমি কি জানো এটা সম্বন্ধে।
তখন বলে আমি যা জানি হয়তো তোমরাও জানো, মেবি তোমরাও শুনছো ওই জায়গা সম্পর্কে, অবশ্যই শুনছো যেহেতু তোমাদের খুবই কিউরিয়াসিটি এটার উপরে। বাট আমি যতটুকু পড়ছি, আমি বিভিন্ন নিউজে পড়ছি বা বিভিন্ন মানুষের কাছে শুনছি, ওই জায়গাটা প্রায় 100 বছর আগে ওখানে একটা খনিতে দুর্ঘটনা ঘটছিল, প্রায় 300-রও বেশি মানুষ মারা যায়। আর এই খনির মানুষরা যখন মানে কাজ করতো তখন তারা অনেক উদ্ভট জিনিস দেখতো। এই জায়গাটা একটা ফরেস্টের মধ্যে, মানে একটা জঙ্গলের মধ্যে, এবং ওইখানে মানুষ যারা খনিতে কাজ করতো তারাও উদ্ভট শব্দ শুনতো, উদ্ভট কথা শুনতো, আর অনেক কিছু দেখতো ফরেস্টের মধ্যে। তো তখন থেকেই এটা কিন্তু হন্টেড ছিল, এবং পরবর্তীতে দুর্ঘটনা হওয়ার পরে যখন এটাকে সিল করে দেয় তারপর থেকে আরও বেশি হয়। এবং ওইখানকার যাওয়ার পাশে যে রাস্তার মধ্যেও মানুষ মানে অনেক উল্টাপাল্টা জিনিস দেখে। তো এই হলো ওই জায়গার ঘটনা। তো তোমরা যাও, যে দেখো। তখন বিল পল বলে যে চলো না তুমি আমাদের সাথে, বলে যে নো, আমি আগেই বলছি আমি যাব না, আই এম নট ইনটু ইট, বাট আমি তোমাদের কাছ থেকে ঘটনা শুনতে পছন্দ করব। তো যাই হোক, বিল আর পল তখন নাকি একদিন সময় করে যে তারা যাবে, এবং তারা এক রেডি হয়ে একদিন বের হয়ে যায়, তাদের সাথে টেন্ট এবং সব কিছু নিয়ে তাদের ট্রাকে করে রওনা দেয়। তো বেশ ভালোই লাগে ড্রাইভটা, পুরো যাচ্ছে ওখানকার তাদের এলাকা থেকে বের হয়ে যখন গেছে, তা ওখান একটা জায়গায় যে পুরো কান্ট্রি সাইড পড়ছে, কান্ট্রি সাইডের পাশ দিয়ে চালায় গেছে। তো যখন পৌঁছাইলো ওই জায়গাটাতে, এইটা একটা বিশাল খোলা জায়গা, এখানে একটা ঘোড়ার র্যাঞ্চ দেখলো তারা, যে ওখানে ঘোড়া চড়তেছে, এবং তার পাশ থেকে তারা তাদের ট্রাক রেখে ওখানে নামলো জিনিসপত্র নিয়ে, এবং হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কোন একটা রাস্তা, পায়ে চলা পথ। হাতের বাঁদিকে বেশ খানিকটা ঘেঁষো জমি, তারপর ঝোপঝাড়, তার পাশে গাছগাছালি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি একটা উডসের মতো ওই জায়গাটায়। এবং দেখে বোঝা যাচ্ছে যে উডসটা আরও ডেন্সড হয়েছে, মানে আরও ঘন হয়েছে ওইদিকে। আর ডান দিকে খানিকটা ঘেঁষো জমি, তারপরে ওই যে ঘোড়ার একটা রেঞ্চের মতো তারা পার হয়ে আসছে, তারপর দেখতেছে আরও ঝোপঝাড় ওদিকে, দূরে একটা লেকের মতো। এবং হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় এসে দেখলো যে হ্যাঁ, ওই জায়গায় সেই ফলকটা, নাম ফলকটা যেখানে লেখা আছে ওই জায়গার সম্বন্ধে। আমি এখানে নামটা বললাম না, আমরা অদ্ভুতরীতে কোনো জায়গার স্পেসিফিক নাম উল্লেখ করি না। যাই হোক, সেখানে লেখা আছে ওখানকার সেই পুরা ব্যাপারটা, যে কোথায় কি ঘটছে, এখানে কি হয়েছিল, একটা মানে আর কি স্মরণে, মানে এখানে যারা প্রাণ গেছে তাদের স্মরণে একটা নাম ফলক আছে। তো যাই হোক, ওইটা দেখে বিল পল হাঁটতেছে, এবং তারা তাকায় দেখতেছে আকাশ বেশ গ্লুমি ওই দিন, মানে আকাশ বেশ মেঘলা। আর বাট ওয়েদারটা মোটামুটি একটা ভালোই টেম্পারেচার, ভালোই লাগতেছে। এখনও জ্যাকেট পরতে হচ্ছে হালকা, এই তখনও কিন্তু মানে সামার, এর মধ্যেই কিন্তু হালকা সামার জ্যাকেট পরে হাঁটতে হইতেছে দুজনের। আর পিঠে দুজনের তাবু আরও জিনিসপত্র নিয়ে আসছে, ক্যামেরা এগুলো নিয়ে তারা ভিডিও করবে। তো ভালো লাগতেছে ওদের কাছে, অনেকদিন পরে আসছে তারা, দুই বন্ধু অনেকদিন এরকম কোনো ইসে আসে না। আজকে তো বাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে চলে আসছে। তো হাঁটতে 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 পুরো ঢুকে গেল তারা ওই গাছগাছালির মধ্যে দিকে। গাছগাছালির মধ্যে যখন ঢুকছে, গাছগাছালিগুলো অনেকটা মেজের মতো লম্বা লম্বা গাছ উঠে গেছে, এবং এই গাছগুলো দেখেই মনে হচ্ছে হারায় যেতে হয় এরকম একটা অবস্থা। মানে অনেকটা ফাঁকা ফাঁকা গাছ এরকম, মানে মেজ যেরকম হয় অনেকটা গোলক ধাঁধার মতো এরকম। তো যাই হোক, হাঁটতেছে, এবং হাঁটতে হাঁটতে দূরে চলে আসছে তারা, অনেক সামনে পাখির ডাক শোনা যাচ্ছে। পাখির ডাকগুলো খুব অন্যরকম ভাবে যায়, মনে হয় যে পাখি ডাক দিয়ে ঘুরে চলে গেল, অনেকটা সাউন্ডের মতো লাগে। তো এইটা তাদের কাছে একটু অবাক লাগলো যে পাখির ডাকগুলো এরকম করে আসতেছে কেন, চারপাশে মানে ঘুরে যায় পাখির ডাকটা এরকম। তো যাই হোক, দুইজনে মিলে হেঁটে এসে একটা জায়গা পেলো, যে এই জায়গায় ইচ্ছা করলে এখানে তাঁবু করা যায়, টেন্ট ফেলা যায়। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো। তখন কিন্তু অলরেডি দুপুর পার হয়ে গেছে, মানে বিকালের দিক হয়ে গেছে। তো দুই বন্ধু মিলে ওখানে টেন্ট ফেললো, তাদের জিনিসপত্র ব্যাগ ট্যাগগুলো রাখলো ভিতরে। তো তারপর চিন্তা করলো যে একটু ঘুরে আসি, তাঁবুর জিপারটা নামায় দিয়ে দুজনে হাঁটতে বেরোলো সামনে। মনে করলো যে এই যে গাছগাছালির মধ্যে দিয়ে যাই, আবার ফিরে আসবো এখানে। তো ওদের হাতের মধ্যে চক আছে, চক দিয়ে দাগ দিয়ে যাচ্ছে যাতে ভুল না হয়, মানে আবার দিক হারায় না ফেলে, কারণ এটা তো মোটামুটি তাদের কাছে পুরোই অপরিচিত জায়গা। তো চক দিয়ে দাগ দিয়ে দুইজন হাঁটতেছে, এবং যত ডিপের দিকে যাচ্ছে মনে হচ্ছে ওই পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, একটা পোকা ডাকতেছে, সেই পোকার ডাকটা বেড়ে যাচ্ছে, আর ওই পাখির ডাকগুলো হঠাৎ ঘুরে ঘুরে আসতেছে। তো এক জায়গায় যে হঠাৎ করে ফিল হয়েছে, এটা পলের কাছে ফিল হয়েছে, মনে হয়েছে যে ওই পাশে বাতাসের মতো কিছু একটা ছুটে গেছে। তো পল মানে বিলকে বলতেছে যে মনে হয়েছে যে এরকম যে কেউ যদি দৌড়ায় যায় তার পাশ থেকে, মানে খুব ফাস্ট রান করে যায় সেরকম, কিন্তু গাছের মধ্যে থেকে কে রান করে যাবে, আর কাউকে দেখে নাই। মনে হচ্ছে শুধু যে ওই যে মাটিতে যে পাতাগুলো জমা ছিল, কিছু পাতা এরকম মনে হয় শ্বাস করে সরে গেল, মানে অ্যাজ ইফ খুব দ্রুত যদি কেউ ব্লোয়ার দিয়ে বাতাস মারে যেভাবে করে কিছু পাতা উড়ে যাবে সেরকম।
আর মনে হলো যে সে একটা ফোর্স ফিল করছে, যেমন আমাদের পায়ে দিয়ে কেউ দৌড়ায় গেলে কিন্তু আমরা বাতাসের একটা কেটে যাওয়া ফিল করি। এটা কিন্তু এমন না যে বাতাস চলে গেলে যেরকম সেরকম না, কেউ যদি দৌড়ায় যায় তখন যে বাতাসটা ফিল করি অনেকটা সেরকম ফিল করছে। তো এটা ফিল করার পর কিন্তু বলতেছে যে পল যে জিনিসটা কিন্তু একটু অন্যরকম, মানে মনে হয় না যে স্বাভাবিক কিছু। তো বিল বলল যে এটা তো রেপুটেড জায়গা, হোয়াট ক্যান উই ডু, আমরা তো জানি, তা আসো আমরা আর একটু হাঁটি, এদিক দিয়ে হেঁটে হেঁটে তারপর ব্যাক করি। তো দুইজনে মিলে আরও খানিকটা হাঁটলো। তো এর মধ্যে আর কিছু দেখে না, ওই যে পোকার শব্দটা আরও বেশি বেড়ে গেছে আর আলো কমে যাচ্ছে, কারণ আকাশ তো এমনিতেই গ্লুমি ছিল, মানে পুরো মেঘলা, মানে লেয়ারে লেয়ারে মেঘ জমছে এরকম। তো সুতরাং সূর্য কিন্তু দেখা যাচ্ছিল না এই কারণে, বাট ওই মেঘের উপরের যে সূর্যের আলোটা সেটাও কিন্তু কমে গেছে, কারণ অলরেডি বিকাল হয়ে যাচ্ছে এরকম। আর গাছগাছালির মধ্যে তারা আছে, পুরো জঙ্গলের মধ্যে, মানে গাছগুলো ফাঁকা ফাঁকা, তারপরও কিন্তু আলো খুব কম ঢোকা শুরু করছে, মানে অলরেডি আলো পড়ে যাচ্ছে এরকম। আর ওই যে পোকার শব্দটা মনে হচ্ছে ওইটার সাথে সাথে বেড়ে যাচ্ছে, কেমন জানি ক্যাট 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 ডাকতেছে পোকাটা। তো এই পোকাটার নাম আসলে ওরা কেউই জানে না, বিল পল ওরা কেউই জানে না, বাট এই পোকার ডাক তারা অনেক উডসে গিয়ে শুনছে। উডসে অনেক রকম পোকা থাকে এবং কিছু কিছু পোকা থাকে খুবই ভয়ের, যেগুলোর কামড়ে বিভিন্ন রকম অসুখ হয়। তো এই যে তারা এই ব্যাপারে একটু কেয়ারফুল চিন্তা ভাবনা করতেছে, এর জন্য পাতা টাতার মধ্যে দিয়ে হাঁটতেছে না, একটু যেসব জায়গাতে শুকনা দেখছে সেসব জায়গাতে হেঁটে যাচ্ছে। যাই হোক, তো হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তো এক সময় চিন্তা করলো যে না, দেখতেছে যে দূরের যে গাছগাছালির ওখান দিয়ে মানে এই কুয়াশার মতো বেরিয়েছে, এগুলা জঙ্গলের মধ্যে বের হয় এরকম রাতের, মানে টেম্পারেচারের কারণে এক ধরনের ফর্ম করে, একটা মিস্ট ফর্ম করে, একটা কুয়াশার মতো। দেখতেছে যে ওই পাশ থেকে সেই কুয়াশা এসে এসে আস্তে আস্তে এদিকে ভেসে আসতেছে। তো বুঝলো যে বেলা পড়ে গেছে, সূর্যের আলো নাই প্রায়, সুতরাং টেম্পারেচারে একটা বড় পরিবর্তন ঘটবে। তো ওরা আস্তে আস্তে চিন্তা করলো না আর সামনে যাবে না, ফিরে চলা শুরু করলো। তো ফিরে যখন আসতেছে তারা, হঠাৎ করে মনে হলো তখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে ওই জায়গায়। তাদের যে সাথে ফ্ল্যাশ লাইট আছে ওইটা জ্বালাইতে হইতেছে, মানে এই অন্ধকারের মানে পা ফেলার জন্য, কারণ মাটি দেখা যাচ্ছে না, কোথায় পাতা জমে আছে, কোথায় এরকম মানে ধূসর কালারের মাটিটা দেখা যাচ্ছে না। আর ওইখানে ভাইপার আছে, অ্যাডার ভাইপার, ওইটা কিন্তু কয়েল করে থাকে, হঠাৎ করে পা পড়লে কিন্তু সমস্যা আছে, মানে কামড় দিয়ে দিবে। তো সুতরাং এই তারা ফ্ল্যাশ লাইট মেরে মেরে যাচ্ছে এর মধ্যে। তো আর অন্ধকারটাও মনে হচ্ছে খুব দ্রুত ঘনায় আসতেছে, আর তাদের পাশ থেকেও মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই যে কুয়াশা মিস্ট ছেয়ে যাচ্ছে। এর মাঝে হঠাৎ করে ঘোড়ার ডাক শুনলো, দুজনে শুনছে, বিল পল দুজনে শুনছে ঘোড়ার ডাক। গাছগাছালির মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, এবং ঘোড়ার মানে মানে দুই পায়ের শব্দ, যে ঘোড়া ছুটে চলে যায় সেই শব্দ, মানে শুনতেছে কুরের শব্দ চলে যাচ্ছে। তো খুব অবাক হলো যে কিরে ঘোড়া আসছে কোথায়, মনের মধ্যে জঙ্গলের মধ্যে, ওইখানে তো র্যাঞ্চ মোটামুটি বেশ দূরে, ওইখান থেকে ঘোড়া এই গাছগাছালির মধ্যে কোত্থেকে আসবে, এইখান তো ঘোড়া আসার কথা না। একেবারে মনে হলো তাদের একদম কাছ থেকে চলে গেল ঘোড়া দৌড়ে, পুরা শব্দ শুনলো তারা, মানে পুরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল ঘোড়া, এবং একটা ঘোড়া, মানে নট মেনি হর্সেস, একটা ঘোড়া চলে গেছে। তো দুজনে একটু অবাক হলো, গাছগাছালির মধ্যে দিয়ে ঘোড়া কোথা থেকে গেল। এর মাঝে কিন্তু পুরাপুরি অন্ধকার হয়ে গেছে। তারা চলে আসছে তাদের ইসের কাছে, টেন্টের কাছে, ওই যে গাছের মধ্যেই আলো মারতে মারতে, ওইটা আরো ভৌতিক লাগতেছিল, কারণ তারা যখন আলো মারতেছে গাছের মধ্যে, যেখানে তারা ওই যে চক দিয়ে দাগ দিছে সাদা, ওই জায়গাগুলো এরকম দেখা যাচ্ছে এরকম। তো দেখতে দেখতে যখন নাকি তাদের টেন্টটা দেখছে, টেন্টের কাছে চলে আসবে, হঠাৎ করে বিল চেপে ধরলো পলের হাত, এরকম ঠাস করে চেপে ধরলো, চেপে একটা মানে এরকম হাত দিয়ে এরকম চাপ দিল তাকে, ওরা দাঁড়াইতে। তো দাঁড়াইলো, দাঁড়ানোর পরে সে বলতেছে ওই গাছটা দেখছিস, সে বলকে বলতেছে যে ওই গাছটা দেখছিস, বলে হ্যাঁ কি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই গাছের ওই পাশ থেকে কেউ মাথা বের করছিল, মানে উকি দেয় না মানুষ, লুকায় এরকম, মানে আমি স্পষ্ট দেখছি মনে হচ্ছে একটা চুল-আলা মাথা, মানে এরকম চুল মানে কি, মানে অনেকটা যেমন গরিলা থাকে, গরিলার মতো একটা মাথা অনেকটা, ওদিক থেকে উকি দিছিল এরকম করে। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি চোখের অংশও দেখছি হলুদ। তো তখন তাকে পল ফিসফিস করে বলতেছে কোন গাছটা, তো বিল দেখাইতেছে যে ওই গাছটা, মানে সে আলো দিয়ে নিচে দেখাচ্ছে। তো বলতেছে যে গাছটা তো অনেক মোটা, এখান থেকে যদি দুইজন একসাথে এই পাশ থেকে আলো মারি আমরা কিছুই দেখতে পারবো না, এক কাজ করি আমি একটু এই সাইডে চলে যাই, তুই ওই পাশে চলে যাও, তারপর দুই পাশ থেকে দুইজন সামনে যে আলো মারবো, যদি ওখানে কিছু থাকে তাহলে তো দেখতেই পারবো আমরা, আর যদি কিছু না থাকে আমি শিওর যে ওখানে কিছু নাই, লিভিং কোনো ক্রিচার ওইখানে নাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেটা সুপার ন্যাচারাল, তারপর আমরা দেখতে পারি, একটু দূরে যে ওই পাশ থেকে আলো মারি, তাহলে দুই পাশ থেকে আলো পড়লে বুঝতে পারবো কিছু আছে কিনা।
তো বিল বললো যে ওকে। তো পল আর বিল দুজনে করলো কি, একটু ডিস্টেন্স তৈরি করে ফেললো, দুই পাশে সরে গেল, সরে গিয়ে তারা ওই পাশ থেকে যে গাছটার ওখানে আলো মারলো, লাইট মারলো। তো দুই পাশ থেকে আলো মারার পরও কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পাশে। মানে মনে হচ্ছে কেউ যদি লুকায়ও থাকতো, কেউ লুকায় থাকলে কিন্তু মানুষের মানে মানুষ বা কোনো কিছু লুকায় থাকলে কিন্তু মানে একটা অংশ ভিজিবল হইতো, বা লাইট দুই পাশ থেকে পড়ে বোঝা যেত, বা ছায়া পড়তো, সেটার কিছুই পড়ে নাই। তো তারা বুঝলো যে এটা ন্যাচারাল কিছু না। দুইজন তাড়াতাড়ি আবার কাছে চলে আসলো, এসে আস্তে আস্তে হেঁটে তাদের টেন্টের কাছে গেল। ওই গাছটাকে যখন তারা পার হয়ে আসতেছিল বেশ ভয় পেয়েছে দুজন। যাই হোক, টেন্টের কাছে এসে তারা আবার জিপার খুলে ঢুকলো টেন্টের ভিতরে, দেখলো যে না, টেন্ট আগের মতোই আছে, কোনো সমস্যা নাই। যাই হোক, দুজন বসলো, বসে বললো যে হোয়াটস দ্য প্ল্যান। তখন বিল বলতেছে যে প্ল্যান কি? পল বলতেছে যে আমি আজকে নিয়ে আসছি আউইজি বোর্ড নিয়ে আসছি আমার সাথে। তো বিল বলতেছে মানে হোয়াট দা, মানে তুই এখানে আউইজি বোর্ড নিয়ে এখানে তুই প্ল্যান সেট করবি? বলে যে হ্যাঁ, এটাই তো সবচেয়ে বেস্ট জায়গা প্ল্যান সেট করার জন্য। তুই বুঝতেছিস না, এখানে এক গাদা ট্র্যাপড সোল আছে, মানে অসংখ্য অতৃপ্ত আত্মা। আমরা যদি যে কোনো একটাকে এখানে আনতে পারি বা আমরা কন্ট্যাক্ট করতে পারি, ওর কাছ থেকে অনেক কিছু শুনতে পারবো, আর আমরা জানতে পারবো আমাদের এই যে এক্সপিডিশনটা সফল হবে। আমরা যেখানে আসছি, আমরা তো মূলত এখানে আসছি দেখতে জায়গাটা হন্টেড কিনা, কি ঘটে, বা এখানকার সম্বন্ধে একটা নিতে আসছি, আমরা আইডিয়া নিতে আসছি। তো এইটা একমাত্র এখন সম্ভব হচ্ছে আউইজি বোর্ড নিয়ে। তুই তো জানিস যে আমরা এই যে যত এই যে রিডার আনছি, রিডার দিয়ে আসলে কি জাস্ট একটা এনার্জি হয়তো বুঝতে পারবো, বাট অন্য কিছু তো না। তখন বিল বলতেছে যে আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট আইডিয়া। বিল বলতেছে আমার মনে হয় না এটা রাইট আইডিয়া, কাজ আমরা কি না কি নিয়ে আসবো পরে। আর একটা সমস্যা, তুই জানিস যে এরকম প্ল্যান সেট করতে যায় কিন্তু অনেক রকম সমস্যা হয়, এবং সেই সমস্যা থেকে কিন্তু মানুষ প্রবলেমে পড়ে, মানুষের বিভিন্ন প্রবলেম হয়। তো পল বলতেছে না না, এটা নিয়ে চিন্তা করিস না, আমরা এটা করবো, অসুবিধা নাই। এবং আমি এর আগে আউইজি বোর্ড নিয়ে কাজ করছি, হ্যাঁ, এবং আমি এরকম প্ল্যান সেট করছি, বেসমেন্টের মধ্যে বসেই করছি, অ্যান্ড ওইখানে সোল আসছিল। তো বিল বলে যে তোর ওই যে ওই সোল আসার গল্প, এটা কিছুই না, তুই এমনি নিজেই হাত দিয়ে উল্টাপাল্টা করছিলি, তোর কিছু না। বলে যে না না, আসলেই। তো দুজনের মধ্যে কেমন একটু তর্ক হইতে থাকে বিল আর পলের মধ্যে। তো তখন পল বলে আচ্ছা বাদ দে, আগে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমরা বসবো, বসলে দেখিস কি ইটস এ নাইস অ্যাডভেঞ্চার, বলে এটা একটা জোস অ্যাডভেঞ্চার। তো বিল বলে ওকে, মানে অনিচ্ছা সত্ত্বেও বলে ওকে। এর মধ্যে আকাশে মেঘ ডাকতেছে, গুড় 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 করে মেঘ ডাকতেছে। তো তখন বিল বলতেছে বৃষ্টিও আসবে মনে হয়, আমরা এই ক্যাম্পের বাইরে তো আর যাইতে পারবো না মনে হয় বৃষ্টি আসলে। যাবো, বৃষ্টি আসলে ক্যাম্পের বাইরেও যাবো, আগে প্ল্যান সেট করি, দেখি কি হয়, আগে খাওয়া দাওয়া কর। তো যাই হোক, ওদের কাছে ক্যান ফুড ছিল, ওই ক্যান ফুড খুলে ওরা খায়, আর ওদের সাথে ছোট এরকম গ্যাসের চুলা ছিল, সেটা জ্বালায়, সেটার মধ্যে দিয়ে ওই কফি বানায় খায়। তো খাওয়া দাওয়া করে দুজনে বসছে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, মানে টিপ টিপ বৃষ্টি, তাদের তাঁবুর উপর পড়তেছে বৃষ্টি, টিপ 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 একটা অন্যরকম একটা শব্দ হইতেছে। তারা সামনে আউইজি বোর্ড খুলে বসছে, পলের কাছে ছিল, ব্যাগের ভিতর থেকে বের করছে। তো বসে আউইজি বোর্ড নিয়ে দুইজনে তাদের মতো কাজ শুরু করছে। আপনারা অনেকে হয়তো জানেন আউইজি বোর্ড কিভাবে কাজ করে। এখানে বিভিন্ন জিনিস লেখা থাকে, অ্যালফাবেট লেখা থাকে, তারা গুটি নিয়ে বসে এবং তারা ওইভাবে ডাকে, তাদের মতো করে রিচুয়াল করে ডাকে। এবং ওই ডাকলে যখন কোনো এনার্জি সেখানে আসে, সে কথাবার্তা বলে সেই লেটারের উপরে ভর করে। তো বসছে দুইজন, পল আর বিল, এবং দুইজন বসে তাদের মতো ওরকম পারফর্ম করা শুরু করলো তাদের কাজ। তারা ভেতরে তাদের তাঁবুর ভেতরে যে ইলেকট্রিক যে ইটা ছিল, মানে ব্যাটারি অপারেটেড যে লাইটটা ছিল, চার্জিং লাইট, সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা ওখানে তাদের ক্যান্ডেল জ্বালায় তারা কাজ করতেছে। তো অনেকক্ষণ ধরে এরকম বলতেছে, পল ডাকতেছে আর কিছু হয় না, নাথিং হ্যাপেন্স। বৃষ্টি বাড়তেছে, মাঝে মাঝে পটপট করে বেড়ে যাচ্ছে, তাঁবুতে আবার কমে যাচ্ছে। বিলের কাছে এটা অস্বস্তি লাগতেছে, বিলের কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে এমনি চেষ্টা, কিছু না। তো বিল অনেকক্ষণ পরে হাল ছেড়ে দিল, বললো যে ধর আমি এগুলোর মধ্যে নাই, রাখ, তুই সর, আমি সর, বলে বিল উঠে গেল। বিলের এই আইডিয়াটা নাকি পছন্দ ছিল না তখন, এই প্ল্যান সেট করার ব্যাপারটা তার পছন্দ ছিল না। সে উঠে যায় বলে যে আমি তার সাথে এই যে ব্যাগের ভেতর রেইনকোট ছিল, রেইনকোটটা গায়ে দিয়ে সে বলে আমি বাইরে দেখে আসি কি অবস্থা, এখানে কিছু দেখা যায় কিনা, কিছু ফিল করা যায় কিনা। তো পল বলে তুই যা, আমি পরে আসতেছি। তো বিল বের হয়ে যায়, সে দেখে যে তাঁবুর বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, মানে রিজলিং রেইন, বাট স্টিল ভিজে গেছে সবকিছু এরকম। তো সে ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছে, বৃষ্টির ওই যে লাইটের আলোতে বৃষ্টির কণাগুলো দেখা যায়, আর দূর দূরান্ত পর্যন্ত এখন তো আর সেই কুয়াশা ভাব নাই, সব চলে গেছে বৃষ্টিতে। যতদূর পর্যন্ত দেখা যায় লাইটের কণাগুলা, গাছগুলার উপর থেকে পানি নামতেছে ধুয়ে যেসব জায়গায় গাছের মধ্যে তারা দাগ দিয়েছিল সেগুলো চলে গেছে অনেকটা।
তো চিন্তা করলো কোন দিকে যাবে। তো সে ডিসাইড করলো যে ডান দিক দিয়ে একটু হেঁটে সামনে যাবে, বেশি দূরে না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর রাত্রেবেলা। আর তার মনের মধ্যে একটু ভয় লাগতেছে, কারণ এটা তো একটা উডস, আবার সে শুনছে এটা হন্টেড উডস। এর মাঝে আবার সে তারা আউইজি বোর্ড নিয়ে বসছিল, এটা ওইটা করছে, ডাকাডাকি করছে। তো মনের মধ্যে একটু ভয় আছে আসলে। আর বিল একটু চাচ্ছে একটু হালকা হতে, সে চাচ্ছেও যে মানে তার এই জিনিসটা যাতে একটু হালকা হয়, মন থেকে চলে যায়। তো এই চিন্তা করে সে চিন্তা করলো যে আমি ডান দিক দিয়ে এই পাশ দিয়ে হেঁটে যাই, একটু সামনে যাই, যে ঘুরে আবার চলে আসবে দিক দিয়ে। এই চিন্তা করে সে হাঁটতেছে। তো দেখলো যে ঠান্ডা ঠান্ডা বাতাস বওয়া শুরু করছে, বেশ ভালোই ঠান্ডা বাতাস। হঠাৎ হঠাৎ একটা দমকা বাতাস আসে, এসে মানে গায়ে লাগে, বেশ ঠান্ডা লাগতেছে। তার রেইনকোটের উপর পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো সে একবার লাইট নিভাই দিল একটু সামনে এসে, তার মানে তার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল নিভাই দিল। সাথে সাথে মনে হলো যে অন্ধকার তার একদম মানে গ্র্যাব করে নিল পুরা, চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফিল করার চেষ্টা করলো কেমন লাগে। তো দেখলো যে অন্ধকারটা হালকা শুয়ে আসলে চোখে একেবারে অন্যরকম লাগতেছে, মনটা বেশ রহস্যময়। তো বিল এই ব্যাপারটা বেশ এনজয় করলো। সে একটা খেলা পেয়ে বসলো, মানে অনেকটা তার কাছে মনে হচ্ছে এটা একটা খেলা, কেমন যেন একটা ঝোঁকের মাথায়। সে লাইট জ্বালা একটু সামনে যায়, আবার আলো বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকে, চোখের মধ্যে অন্ধকারটা একটু শুয়ে আসলে আবার দেখে গাছগাছালি কেমন দূর থেকে ছায়া 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 এরকম লাগে। আবার এখন সে অন্ধকারেই হেঁটে যাচ্ছে, ওই যে রাতের আলোতে যতটুকু ঢুকতেছে গাছগাছালির মধ্যে ওটা দিয়ে হেঁটে যাচ্ছে। আবার হঠাৎ করে সে লাইট মারে সামনে, লাইট মেরে দেখে কি আছে। মনে হচ্ছে একটা খেলা। ছোটবেলায় যেমন অনেক রকম খেলা হঠাৎ হঠাৎ মানুষ আবিষ্কার করে নিজে, এবং নিজের মাঝে নিজে ডুবে যায়, অনেকটা সেভাবেই ডুবে গেছে বিল। সে মানে লাইট মেরে সামনে দেখতেছে, আবার অফ করে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আবার লাইট জ্বলতেছে। মানে তার কাছে মনে হচ্ছে সে নতুন একটা খেলা আবিষ্কার করছে। কিন্তু সে কিন্তু নিজের মধ্যে ডুবে গেছে, তার একদম ওইখানকার যে অবস্থা, সে কোথায় আছে কি এগুলো তার খেয়ালই নাই, অনেকটাই সে হারায় গেছে এরকম। তো এরকম সে করতে করতে একসময় সে লাইটটা অফ করার পর লাইটটা যখন জ্বালতে গেল তখন দেখে লাইটটা জ্বলতেছে না। আর সে হঠাৎ করে মনে হলো যে তার একটা ঘোর ভাঙছে। দেখলো যে তার ফ্ল্যাশ লাইটটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল, কিন্তু তারপরও দেখলো তার ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে না। সে যখন টিপতেছে ফ্ল্যাশ লাইট কাজ করতেছে না, এবং তখনই মনে হলো তার ঘোর ভাঙছে। সে দেখলো যে তার হাত পুরা ভেজা, ফ্ল্যাশ লাইটটা পুরা ভেজা, পানিতে চুপচুপ করতেছে। বৃষ্টির তোড় অনেকটাই বাড়ছে এবং সেই পানি এসে পড়তে পড়তে ফ্ল্যাশ লাইটটা ভিজে গেছে। এই সময় সে সামনে ঝোপের মধ্যে একটা শব্দ পেল। দেখলো একটা এরকম ঝোপালো একটা জায়গা, মানে বেশ খানিকটা ঝোপ, ওখানে পাতা আলা গাছ, গাছের নিচে গাছটাকে ঘিরে আছে ঝোপটা এরকম। সেটা কেমন যে নড়তেছে, এরকম মনে হচ্ছে কিছু নড়তেছে ওইখানে, মানে অ্যাজ ইফ কোনো প্রাণী বা কিছু যদি নড়াচড়া করে এরকম। তো বিল বেশ ভয় পাইছে, কারণ সে হঠাৎ করে রিয়ালিটিতে আসছে এবং সে চিন্তা করতেছে আমি এতক্ষণ কি করতেছিলাম, সে নিজেই ভেবে পাচ্ছে না। এবং লাইটটা জ্বলতেছে না, এই যে আকাশের হালকা আলো, সেটাতে যতটুকু দেখা যাচ্ছে আপছা 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 অবকাঠামোর মতো, গাছগুলোর অবকাঠামো, ঝোপটা নড়তেছে হালকা হালকা আকাশের আলোতে দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো ঝোপের ওই পারে একটা দুটি আলো, মানে অনেকটা আগুন যেরকম আলো ছাড়ে সেরকম অনেকটা ওরকম আলো, একটা আলো বেরোচ্ছে, এবং আলোটা নীল রঙের একটা আলো, এবং সেই আলোটা একটা মানুষের মতো শেপ নিল ঝোপের ওই পারে। হাত পা এরকম করে মনে হচ্ছে যে একটা মানুষ যদি আড়মোড়া ভাঙে এরকম করে, সেরকম আড়মোড়া ভাঙতেছে একটা নীল আলো, এবং সোজা দাঁড়ালো। মনে হলো বিলের দিকে তাকায় আছে, মানে সে বিলের দিকে সামনে ফিরে তাকায় আছে। বিলের সারা শরীর জমে গেছে, সে নড়তে পারতেছে না, প্রচন্ড রকমের ভয় পাইছে সে। এরকম একটা আলো, মানুষের মতো অবয়ব, সে চিন্তাই করতে পারতেছে না এটা কি। তো হঠাৎ তার মনে হলো যে দৌড় দেয়া দরকার। সে ঘুরে দৌড় দিল, তার লাইট কিন্তু জ্বলতেছে না। সে ওই অবস্থায় দৌড়াচ্ছে, যতটুকু অবয়ব বুঝতে পারতেছে গাছগাছালির মধ্যে দিয়ে। তার পায়ের নিচে থপ 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 শব্দ হচ্ছে, সে পাড়া দিয়ে যাচ্ছে, ভেজা মাটি, পানি ছিটকায় উঠতেছে এরকম। দৌড়াইতেছে, দিশা পাচ্ছে না। অনেকক্ষণ দৌড়াচ্ছে বিল, মানে সে বুঝতে পারতেছে না সে কোন দিকে যাচ্ছে, সে তাঁবুর দিকটা হারায় ফেলছে। এই সময় সে হঠাৎ করে জোরে শব্দ পেল, ঘোড়া যেমন নাক দিয়ে নিঃশ্বাস ফেলে জোরে, সেরকম নিঃশ্বাসের মতো শব্দ, ঘস ঘস করে, মানে মানে ঘোড়ার মতো, মানে মনে হচ্ছে গরম নিঃশ্বাস ছাড়লে ঘোড়া যেরকম করে রাগে সেরকম। তো সে দাঁড়ায় গেল, তার কাছে মনে হচ্ছে তার একটু সামনেই কোনো ঘোড়া দাঁড়ায় নিঃশ্বাস ফেলতেছে। তো সে তাকালো ভালো মতন দেখার জন্য কোনো ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, কারণ আলো জ্বলতেছে না, তো তার হাতে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে না। সে কাঁপতেছে লিটারেলি। বিল আস্তে করে তার ফ্ল্যাশ লাইটের সুইচটা টিপতেছে, দেখে যে না, কাজ করে না। তো সে চিন্তা করছে যে এখানে সামনে ঘোড়ার অবয়ব দেখা যায় কিনা, যেহেতু ঘোড়ার শব্দ পাচ্ছে সে। একটু পরে সে দেখলো একটা ঘোড়ার অবয়ব, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে
ঘোড়াটার মাথা নাই, মাথা ছাড়া একটা ঘোড়া দাঁড়ায় আছে এখানে। এবং একটু পরে ঘোড়ার খুরের শব্দ শুনলো, পা দিয়ে এই ভিজা মাটিকে সে মানে বাড়ি দিতেছে তার খুর দিয়ে, ঘোড়ার খুর দিয়ে। বিল আসলে আর কোনো চিন্তা ভাবনা করতে পারে নাই, সে আবার দৌড় দিল, মানে দিক বিদিক শূন্য হয়ে আরেক দিকে দৌড় দিল। তার মনে হলো যে ঘোড়াটা তার পেছনে পেছনে আসতেছে, দৌড়ায় না, মোটামুটি হালকা দুলকি চালে ছুটে আসতেছে, শব্দ পাচ্ছে সে। দৌড়াইতে 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 বিল হঠাৎ করে বেরোলো একটা সোজা মানে ফাঁকা জায়গায়, বুঝতে পারলো সামনে তাদের তাঁবু, তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে সে দেখতেছে। এবং সে দৌড়ায় আস্তে আস্তে তাঁবুর কাছে, সে দেখতেছে আলোর মধ্যে মনে হচ্ছে কেউ ভেতরে আড়মোড়া ভাঙতেছে তাঁবুর ভেতরে, মানে ভিতরে তো ফলের থাকার কথা, তো মনে হইতেছে যে ফল আড়মোড়া ভাঙতেছে, দুইটা হাত উঁচু করে এরকম, মানে কেমন যেন উদ্ভট, অনেকটা মানুষ যেমন সাপের মতো আচরণ করে, হাত উঁচা করে, অনেকটা এরকম টাইপের আড়মোড়া ভাঙার মতো। তো বিল কিন্তু ভয় পাইছে, সে থমকায় গেছে তাঁবুর কাছাকাছি এসে। তারপরে সে ঢুকলো, ঢোকার আগে একটা শব্দ পেলো, কেমন যেন গলার ভিতরের থেকে কেউ শব্দ করতেছে, মানে গলা দিয়ে কথা বলতে পারলে, চেষ্টা করলে কণ্ঠ যখন বের হয় না এরকম, মনে হচ্ছে কেমন গ গ করতেছে এরকম। সে তাঁবুর ফ্ল্যাপটা সরায়, সে মাথাটা ঢুকায় দেখতেছে তারা তাঁবুটা করছিল একটা গাছের পেছনে আর কি, গাছের সাথে লাগায়। তো ও তাদের যে তাঁবুর পেছনের দিকের যে অংশটা, সেটা ওই গাছের সাথে লাগানো ছিল। তো ওই পাশেই কিন্তু পলের বেড ছিল। তো সে দেখতেছে পল ওখানে বসে আছে গাছের ওই ইসের সাথে, গাছের সাথে হেলান দিয়ে আর কি, আর তার হাতের মধ্যে ওই যে বোর্ডটা এরকম ধরা, সেরকম করে কাঁপতেছে। তার চোখের মণি উল্টায় গেছে, মানে উপর দিকে চলে গেছে মণিটা, আর মুখটা হা হয়ে গেছে, মুখের দিক থেকে তার কষা বেয়ে তার লালা গড়াচ্ছে এরকম, আর সে গলার ভেতর থেকে সাউন্ড করতেছে কেমন জানি, তার মানে ঘাড় হাত পা এরকম করে মোছানোর চেষ্টা করতেছে সে। তো বিল তো প্রচন্ড ভয় পেয়েছে। বিল যা বোঝার বুঝে নিছে যে পল মনে এখানে আবার চেষ্টা করছিল সেই প্ল্যানচেট করার, আর কোনো একটা অঘটন ঘটছে। সে এই জিনিসটা এই কারণে পছন্দ করে না, সে জীবনে যত প্ল্যানচেট সম্বন্ধে ঘটনা শুনছে সবই শুনছে যে সেগুলোর মধ্যে অঘটন ঘটে, বেশিরভাগেরই অঘটনের সে ঘটনা শুনছে। তো সে সাথে সাথে দৌড়ায় গিয়ে ফার্স্টে যেটা করলো, সে ওই পলের হাত থেকে টেনে এরকম করে কাঁপতেছে। তো বিল তাড়াতাড়ি তাকে কোনো মতে এরকম গ্র্যাব করলো, নিয়ে চিন্তা করলো এখান থেকে বেরোইতে হবে, মানে এইখানে থাকলে সমস্যা আছে। তো বিল সাথে সাথে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করলো। সে কিছু ভার্স জানতো এগুলা, যেহেতু তার এইসব ব্যাপারে আগ্রহ ছিল, সে পড়া শুরু করলো। আর সে এক হাত দিয়ে পলকে এরকম ধরলো, তো পল তার হাতের মধ্যে মোচড়ামুচড়ি করতেছে, মানে ছুটে যাওয়ার জন্য কেমন জানি করতেছে। তো সে পলকে তারপরও ছাড়লো না, কোনো মতে টেনে সরায় সে হাত দিয়ে। ওখানে দেখলো যে পল ওখানে একটা কেরোসিন ল্যাম্প মানে হারিকেন জ্বালাইছিল, সেটাকে আরেক হাত দিয়ে নিয়ে সে তাড়াতাড়ি তাঁবুর বাইরে চলে আসলো। আর কিছু দেখতেছে না, তো দেখতেছে ওই ফোঁটা ফোঁটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আশেপাশে কিচ্ছু নাই। তো সে পলকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করলো। তো পল দাঁড়াইছে, তার দুই পায়ের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় কেমন জানি মাথা ঝাঁকা দিচ্ছে, বারবার মাথা ঝাঁকা দিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, মনে হলো সে কন্ট্রোলে নেই, আর গড় সাউন্ড করতেছে। তো বিলের অনেক ভয় লাগতেছিল, পলকেই ভয় লাগতেছিল। সে চিন্তা করতেছিল পল পজেস হয়ে গেছে মনে হয়, কিন্তু সে তো তার একেবারে ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড, সে তাকে ছেড়ে যেতে পারে না এখানে। তার শুধু ভয় লাগতেছিল যে তার সাথেই উল্টা সিধা না শুরু করে পল। তো সে বিবলিক্যাল সেই ভার্সগুলো পড়তেছে আর তাকে নিয়ে মানে চলার চেষ্টা করতেছে। মাঝে মাঝে পল থেমে যেতেছে, থেমে মনে হচ্ছে তাকে ধাক্কা দিয়ে সরাই দিবে, মানে কেমন জানি করতেছে, মানে গড় করতেছে। তো বিল বুঝতেছে যে পলকে মানে ভালো মতনই সে পজেস করার চেষ্টা করতেছে। হয়তো পলের ভেতরে যে তার নিজস্ব যে ইটা আছে, মানসিকতা বা নিজের যে সেন্সটা আছে, ওইটা হয়তো সম্পূর্ণ টেক ওভার করতে দিতেছে না। এটা হয়, সে শুনছে, বিল শুনছে অনেক সময় নাকি এটা মানে ওরা সম্পন্ন করতে পারে না। যারা পজেস করে তারা সেই মানুষটার নিজস্ব যে সেন্স থাকে সেটার সাথে পরাজিত হয়ে যায়। তো সে বুঝতে পারছে পলেরও সেন্সটা অনেক স্ট্রং, সে পলকে টেক ওভার করতে পারতেছে না। তো সে আরো জোরে জোরে বিবলিক্যাল ভার্স পড়া শুরু করছে আর মানে চলা শুরু করলো। তো ভয় পাইতেছে মারাত্মক, কারণ এই অন্ধকারের মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হারিকেনটা বারবার বাড়ি খাচ্ছে, কোন সময় তার হাত থেকে এই হারিকেন ল্যাম্প ছুটে চলে যায় একদিকে এরকম। আর পল তো এদিক দিয়ে মানে বাধা দিতেছে না, কিন্তু সে চলতেছেও না, এরকম গড় করে চলতেছে। আর অন্য কিছু তো আনতে পারেনি তাঁবুর থেকে এখানে তারা। বিলের ইচ্ছা হলো সে কোনো মতে তার ট্রাকের কাছে যাবে। তো সে এরকম যাচ্ছে,
মানে ওই মাটির রাস্তায় চলে আসলো এক সময়, যে ওই যে চিকন মাটির রাস্তা, এবং পল দেখা গেলো যে আরেকটু কোঅপারেট করতেছে তার সাথে, তখন পা ফেলতেছে, সে নিজেকে নিজে চেষ্টা করতেছে, নিজের মাথায় নিজে এরকম বাড়ি দিতেছে, কিল দিতেছে এরকম। তো সে বিল কিন্তু তার এই ভার্স পড়া থামায় নাই, সে যাচ্ছে। এই সময় তার কাছে মনে হলো তাদের যে ওই পাশ থেকে উডসের ভেতর দিয়ে ঘোড়া চলা শব্দ, মনে ঘোড়া আসতেছে। তো সে মানে ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, সে বুঝতে পারছে এই ঘোড়াটা কোনো বাজে জিনিস। যাক, কোনো মতে সে ওখানে চলতে চলতে তাদের সেই ট্রাকটা দেখছে, তো দৌড়ায় ট্রাকের কাছে চলে আসছে, কোনো মতে টানতে টানতে পলকে, পলও তখন পা ফেলছে দ্রুত। বিল তখন স্পষ্ট বুঝতে পারছে যে পল ফাইট ব্যাক করতেছে, মানে পলের যে সেন্স আর বডি টেক ওভার করতে দিতেছে না, যেটাই তাকে পজেস করার চেষ্টা করতেছে। তো বিল তাড়াতাড়ি কোনো মতে পকেট থেকে চাবি হাতড়ে বের করে সে ট্রাক খুলে ধাক্কা দিয়ে পলকে ভিতরে ঢুকাই দিয়ে পল এরকম সিটের মধ্যে কাত হয়ে পড়ছে। সে তাড়াতাড়ি তার হারিকেনটা নিভায় ট্রাকে উঠে বসছে, হারিকেনটা নিভাই দিছে, সে নিভাই দিয়ে সে ট্রাকে উঠে বসছে। উঠে সে ইগনিশন দিল এবং দেখা গেল যে ট্রাক একবারেই স্টার্ট হয়ে গেছে। হেডলাইটটা জ্বালাই দিল, দূরে দেখা যাচ্ছে বৃষ্টির কণা এরকম, এবং সে বুঝতে পারছে যে জায়গাটা খুব একটা সুবিধার না। এবং পল দেখা গেছে যে তখন কেমন জানি করতেছে, মোচড়াইতেছে পাশে বসে। তো বিল তখনও তার ওই ভার্স পড়া থামায় নাই, সে সামনে বাড়া শুরু করলো ট্রাক নিয়ে। এবং ট্রাক নিয়ে সে যখন সামনে বাড়তেছে, বেশ খানিকটা চলে আসছে ওই সামনের যে রাস্তাটাতে উঠবে, তখন দেখা গেলো যে পল অনেকটা মানে মাছের মতো মোচড় খাচ্ছে এরকম পাশে, মনে হচ্ছে যে মানে তার শরীরে যে কি হচ্ছে, সে মাছের মতো মোচড়াইতেছে। তো বিল অনেকটা ভয় পেয়ে গেছে, এখন যদি পলকে পুরো পজেস করে ফেলে আর কিছু হয় তো বিশাল সমস্যা। তো বিল আরো জোরে জোরে, মানে তার যত জোর আছে বুকের ভেতর থেকে, সে মানে আরো সাউন্ড করে করে এই ভার্স পড়তে পড়তে ট্রাক নিয়ে রাস্তায় উঠে গেল। রাস্তায় উঠে সে যখন নাকি মোটামুটি বেশ ভালো একটা স্পিড গেইন করছে, এই সময় দেখলো যে পল এরকম ঝাঁকাইতে ঝাঁকাইতে এক সময় মানে স্থির হয়ে ওখানে শুয়ে আছে। তো সে ভয় পাইছে পলের স্থির হওয়া থেকে দেখে, যে পল কি হলো আবার। তাড়াতাড়ি সে তার দেখলো, মানে হাতের এখানে ধরে দেখলো যে হ্যাঁ তার পালস চলতেছে। তো চিন্তা করলো যে পলকে আমার আগে একটা হসপিটালে নিয়ে যেতে হবে। তো বিল দ্রুত ড্রাইভ করে সে তাদের মানে ওই পুরা ওই অঞ্চলটা পার হলো, যে পল ঘুমাচ্ছে, মনে হচ্ছে ঘুমাইতেছে সে। তো অঞ্চলটা পার হয়ে একসময় সে যখন তাদের মোটামুটি কাছাকাছি এলাকায় চলে আসে, মানে তাদের বাসা থেকে প্রায় 20-25 কিলোমিটারের মধ্যে, তখন সে চিন্তা করলো নিয়ারেস্ট হসপিটাল কোথায় আছে। তো খুঁজে সে যে হসপিটালে নিয়ে গেল পলকে। তো পলকে হসপিটালে নেওয়ার পর তখন জিজ্ঞেস করতেছে, খুব স্ট্রেঞ্জ অবস্থা, হসপিটাল লোকজন জিজ্ঞেস করতেছে যে ইমার্জেন্সিতে যে কি হয়েছে, বলতেছে যে ও কেমন যেন একটা সিজার অ্যাটাক করছে এরকম। তো যাই হোক, তারা নিয়ে গেল, ভর্তি করলো। ভর্তি করার পর তারা মোটামুটি দেখলো, দেখে বলতেছে যে ওর তো সিজার অ্যাটাক মনে হইতেছে না, আর তার তো কোনো প্রি হিস্ট্রি নাই, সিজার অ্যাটাকের কোনো প্রি হিস্ট্রি নাই। ইফ ইউ নো, বিলকে বলতেছে তুমি কি জানো তার কোনো প্রি হিস্ট্রি আছে নাকি, মানে দেখে তো মনে হচ্ছে না যে তার সিজার অ্যাটাক হয়েছে। সে বলে যে আমি দেখছি এরকম সে মোচড়াইছে, এরকম 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 হয়ে গেছে, মানে হি ওয়াজ অ্যাক্টিং অল উইয়ার্ড। হ্যাঁ, মানে সব উইয়ার্ড ভাবে অ্যাক্ট করতেছিল। তাই আমি ভাবছি এটা সিজার, আমরা একটা ক্যাম্পিংয়ে গেছিলাম, সেখানে সেরকম করতেছিল। তো যাই হোক, ডাক্তাররা তাকে নিয়ে গেল ওখানে, যে তাদের যে আছে ইমার্জেন্সি সেকশনে তাকে অ্যাডমিট করলো, দেখতেছে, চেক করতেছে। তো বিল বুঝলো যে এখন মোটামুটি প্রথম ধাক্কাটা সে সামলায় উঠছে। তো সে যে মোটামুটি হসপিটালের রেস্টরুমে যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছে, ওয়েট করলো, রাতটা আস্তে ধীরে পার হয়েছে এবং ফল নাকি সারা রাতই ঘুমাইছে। সকালের দিকে পলের সেন্স আসছে, আসার পর বিল দেখতে গেল। তো তখন পলের সাথে কথা বলল যে কি হয়েছিল। বিল জিজ্ঞেস করছে কি হয়েছিল কালকে রাত্রে তোর সাথে। তো পল তাকে বলতেছে এখন না, পরে ফিরে যেয়ে বলতেছি। তো যাই হোক, হাসপাতাল থেকে পরে পলকে রিলিজ করে দেয়, বিল নিয়ে আসে তাকে। আনার পরে পল বাসায় যে মানে মোটামুটি রেস্ট নেয় আরও 2-3 দিন, তারপরে আসে বিলের কাছে। আর তারপর বিল জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর। তো তখন নাকি পল বলে যে যখন নাকি বিল চলে যায়, সে ভাবছে যে মানে কেন হচ্ছে না, মানে তারা যে প্ল্যান সেট করছে সেটা কেন হচ্ছে না, কেন কিছু আসতেছে না। হয়তো বিল চাচ্ছে না, এই কারণে হয়তো হচ্ছে না, দুইজনে মনে হয় মত এক হইতে হয়। তো চিন্তা করে বিল তো বাইরে গেছে, আমি এখন নিজে ট্রাই করি। তো এই চিন্তা করে সে ওই যে বোর্ডটা নিয়ে বসে, কিন্তু যেহেতু সে একা, সে পুরোপুরি অন্ধকার করতে ভয় পায়। তো সে তাদের যে ওই যে চার্জার লাইট থাকে সেটা জ্বালায় রাখে, আর তার পাশে সে তাদের ওই যে কেরোজিন ল্যাম্প আছে, হ্যারিকেন, ওইটাও জ্বালায়, আর মোমবাতি জ্বালায় বসে শুরু করে তার মতো। সে তার মতো রিচুয়াল করতেছে, ডাকতেছে, এরকম হচ্ছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে, কিচ্ছু আসে না, এরকম কিছুই ঘটতেছে না। তো এক পর্যায়ে সে মনে করে যে মানে কিছু হবে না, এটা আসলে এরকম কিছু হবে না, আর এটা কাজ করে না। তো এটা চিন্তা করার সাথে সাথে নাকি ঘরের সব বাতি বন্ধ হয়ে যায় একসাথে।
তার চার্জ লাইটও বন্ধ হয়ে যায়, হারিকেনও বন্ধ হয়ে যায় এবং মোমও বন্ধ হয়ে যায়, এবং একই সাথে সেম টাইমে তিনটা বন্ধ হয়ে যায়। এবং মনে হয় বাতাস একটা বাড়ি মারে, তার যে টেনটাকে একটা বাড়ি মারে, টেনটা প্রায় বাঁকা হয়ে গেছিল বাতাসের বাড়িতে এরকম। তো পল খুবই ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে গিয়ে সে মানে ভিতরে ভিতরে একটা কাঁপুনি অনুভব করে যে ঘটনাটা কি ঘটলো। তো সে ওই দরজার দিকে তাকায়, মানে তাদের যে তাঁবুর ফ্ল্যাপের দিকে, দেখে যে তাঁবুর ফ্ল্যাপটা খুব জোরে জোরে নড়তেছে বাতাসে। একটু পরে সে দেখে যে ওই অন্ধকারের মধ্যে ওখানে মাথা ঢুকাইছে বিলকে সে বুঝতে পারতেছে অন্ধকারে। তাকে বলে যে ডিড ইউ কল মি। তো সে অবাক হয়ে যায় যে বিলকে কল করছি, মানে কি ব্যাপার। তখনই তার ভয়টা লাগে, কারণ বিলের কণ্ঠটা বিলের মতো না। তার কাছে মনে হয় যে ওই হালকা আলো আধারি, মানে ওখানে তখন তো অনেকটা চোখ শুয়ে আসছে এর মধ্যে, ওই বিলের যে মুখের যে অবয়বটা সেটা মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে এরকম। আর ঠিক তখনই নাকি দাউ দাউ করে তার যে হারিকেনের আলো নাকি অনেক উপর উঠে যায়, শিখা জ্বলে, সাথে সাথে মোমটাও নাকি অনেক জ্বলে জ্বলে উঠে। আর সে এর মধ্যে দেখে যে বিল মাথা ঢুকাইছে, বিলের যে মুখটা চোয়ালটা বড় হয়ে গেছে, নিচে লম্বা হয়ে গেছে, এবং মুখের মধ্যে কালো গর্ত, চোখগুলা কালো কালো, মানে চোখের নিচে কালি পড়া একদম এরকম নাকি দেখে। আর তারপর দেখে বিলের ভেতর থেকে নীলচে একটা আলোর মতো এসে তার উপর পড়লো, মানে একদম আলোর মতো এসে তার উপর পড়লো। আর মনে হইতেছে তাকে গলা টিপে ধরতেছে, তাকে বিভিন্নভাবে কিছু করার চেষ্টা করতেছে, মানে মারার চেষ্টা করতেছে, এরকম সে ফিল করা শুরু করে। এবং সে প্রচন্ড রকমের ফাইট করা শুরু করে ওইটার সাথে। তাকে বারবার মানে দেখা যাচ্ছে যে তাকে চেপে ধরতেছে, এরকম লাগতেছে। সে সাউন্ড করতে পারতেছে না, তার গলা চেপে ধরতেছে বারবার। তো এরকম অনেকক্ষণ, কতক্ষণ চলছে সে বলতে পারবে না। সে হঠাৎ করে অস্পষ্টভাবে বিলের শব্দ শুনে, অস্পষ্টভাবে সে বিবলিক্যাল ভার্সের যে পড়তেছে বিল সেটা শুনে, এবং তখন মনে হয় যে তাকে অনেকটা ছেড়ে ছেড়ে যায় এরকম লাগতে থাকে তার কাছে। তো এরপর সে অস্পষ্টভাবে বুঝতে পারে যে তাকে টেনে বিল নিয়ে যাচ্ছে কোথাও, মানে ভাষা এগুলো ক্লিয়ার না কিছু। এবং সে এক সময় ফিল করে সে গাড়িতে, এবং তখন নাকি তাকে তার কাছে মনে হয় যে তাকে একদম চেপে ধরছে কিছু একটা, মানে একটা অদৃশ্য শক্তি, সে বুঝতে পারতেছে নাকি, কিন্তু তাকে একদম শেষ করে দেওয়ার জন্য চেপে ধরছে। তো অনেকক্ষণ নাকি তার সাথে এরকম হতে থাকে, এবং সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায় মনে মনে, যে গড সেভ মি। হ্যাঁ, সে নাকি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। তো এরকম হচ্ছে কখন সে ঘুমায় গেছে তার আর কিছু খেয়াল নাই। এরপর সে অনেক রকম স্বপ্ন দেখছে, সেগুলো তার খুব একটা মনে নাই। তো এগুলো এই পলের সাথে ঘটছে। তো পল বলে এরপরে এসে বিলকে, তখন বিল শুনে বলে যে এটা তো একটা ডিজাস্টারাস ঘটনা আমাদের সাথে ঘটলো, জায়গাটা আসলেই অনেক হন্টেড। যাই হোক, দুইজনের ওই দিন আলাপ করে এবং এটা নিয়ে বলে যে এরপর কিছু ঘটছে নাকি পলের সাথে। পল বলে যে না, এরপর কিছু ঘটে না, বাট আমি ভয় লাগে আমার কাছে। ওই দিনের পর থেকে আমি আসলে একলা থাকতেই ভয় পাচ্ছি। আমার বাসায় যে আমার রুমটা, সেটাতে একদম কর্নারে, আমার কাছে ভয় লাগে। এই যে তোর যে ব্যাকইয়ার্ডে বসছি, এটা আমার কাছে দূরের ওই গাছগাছালিগুলো দেখে ভয় লাগতেছে। তো বিল বলে যে ওকে, মানে উই বেটার নট গো এনিওয়্যার সুন, মানে আমাদের এখন সুন আর কোথাও যাওয়ার দরকার নেই। তখন পল নাকি উত্তর দেয়, উই বেটার নট গো নিয়ার এনি প্লেস লাইক দিস এভার। আমরা এরকম কোনো জায়গার কাছে আর যেতে চাই না। তখন বিল বলে যে ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো বিল বলে যে ওকে, আমার কোনো সমস্যা নাই, আই হ্যাড ইনাফ, মানে আমার যথেষ্ট হয়েছে এরকম জায়গায় গিয়ে। তো যাই হোক, তারা মোটামুটি ছেড়ে দেয় এরকম জায়গায় যাওয়া। তো এরপরও টুকিটাকি গল্প তারা করতোই, বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন মানুষের এক্সোসিজম নিয়ে নাকি তারা বিভিন্ন আলাপ করতো। তো যাই হোক, এই ছিল অ্যারনের শোনা তার বন্ধুদের কাছ থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স, যেটা সে রকিবুলের কাছে শেয়ার করেছে, এবং রকিবুল আমাদের কাছে শেয়ার করে দিল। আমার কাছে কিন্তু বেশ লাগলো। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে একজন গেস্ট রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনার নাম বলে আপনার ঘটনা শেয়ার করবেন। ধন্যবাদ শাফিন ভাই। আজকে আমি দুইটা স্টোরি শেয়ার করব। তো আমার প্রথম স্টোরিটা এরকম যে আমার নানা, উনি বর্তমানে খুব বৃদ্ধ, অনেক বয়স তার আগে একটু আপনার নামটা বলবেন এবং কোত্থেকে এসেছেন সেটা একটু জানাবেন। জি, আমার নামটা হচ্ছে মোহাম্মদ সাইম ইসলাম। আমি আসছি পূর্ব রামপুরা থেকে। তো আমার নানা আমাদের এলাকার খুব সিনিয়র একজন মানুষ। তো তার সাথে একদিন খুব ভয়াবহ ঘটনা ঘটে। ঘটনাটা ছিল এরকম যে উনি একদিন রাতে ঘুমাইতেছিল। তো ঠিক রাত তখন 2টা বা 3টা হবে, এরকম সময় তার বাড়িতে তার এক বন্ধু আসে। তো আসার পরে তাকে ডেকে বলতেছে যে মাছ ধরার জন্য। তো আমার নানা মাছ ধরতেন আমাদের
নানা মামা সবাই ওনারা জেলে। তো তারপরে আমার নানা ওই তার বন্ধুর সাথে বেরিয়ে গেলেন মাছ ধরার জন্য। তো পুকুর পাড়ে যখন যায়, একটা পুকুরে তারা মাছ ধরতে যায়। তো মাছ প্রায় 2 ঘন্টার মতো তারা ধরতেছিল। তো একটা সময় যে দেখা দিতেছি উনি দেখতেছেন যে ওনার বন্ধু যেই বালতিতে মাছ রাখা ছিল সে ওইখান থেকে মাছ নিয়ে কাঁচাই মাছ খাইতেছে। তো এই দৃশ্য দেখে আমার নানা খুব ভয় পেয়ে যায়। তখন আমার নানার সাথে বিড়ি এবং ম্যাচ ছিলেন। তো তারপর উনি সাথে সাথে সিগারেটটা জ্বালায় দেন। তো সিগারেটটা জ্বালানোর সাথে সাথেই ওই অশরীররা মাছ খাওয়া বন্ধ করে দেন। তো তারপরে যখন বিড়িটা শেষ হয়ে যায় তখন সে আবার মাছ খাওয়া শুরু করে। তো তারপরে আমার নানা অনেক ভয় পেয়ে গেছে। তারপর আমার নানা বলতেছে তুমি কাঁচা মাছ খাইতেছো। পরে অশরীররা আমার নানা কীভাবে জবাব দিলেন যে আমি কাঁচা মাছ না, আমি তোরেও কাঁচা খাবো, মানে এরকম একটা কথা সে বলে। তো বলার পরে আমার নানা খুব ভয় পেয়ে যায়। তো আমার নানা খুব কবিরাজি জানতেন। তো তারপরে সে দোয়া তো সব পড়া শুরু করলেন এবং গোল একটা সার্কেল আঁকলেন। ওই সার্কেলে সে দাঁড়ায় ছিলেন। যতক্ষণ ওই সার্কেলে দাঁড়ায় ছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে অশরীরটা কোনো আঘাত করতে পারে নাই। তো অনেকক্ষণ প্রায় আমার নানাকে কাছে আসতে চাইছিল কিন্তু কাছে আসতে পারে নাই। তো অনেকক্ষণ যাবৎ হওয়ার পরে ফজরের আজান দেওয়া হয়। তো ফজরের আজান দেওয়ার পরে হঠাৎ করে আমার নানা পিছনে তাকায় সামনে তাকাইলো, যে কোনোটা কারণে সে পিছনে তাকাইছিল। তাকানোর পরে যখন সামনে তাকায় দেখে সেই অশরীরটা বা তার বন্ধুটা সেখানে নাই। তো আমার নানা খুব ভয় পায়। তো আমার নানা ওই সার্কেল থেকে বেরিয়ে এই সামনে একটু যায়। তো যাওয়ার পরে তার এক পরিচিত লোকের সাথে দেখা হলো। তারপর তাকে বললো যে কই গেছিলাম। পরে বললো মাছ ধরতে গেছিলাম। তো মাছ ধরার পরে সে কথা বলার পরে আরেকটু সামনে যায়। যাওয়ার সময় দেখতেছে সে তার ওই বন্ধুটা। পরে বলতেছে কিরে তুই কালকে রাত্রে এরকম রাত্রেবেলা মাছ খাইছোস? পরে বলতেছে না দোস্ত, আমি তো বাসায় ছিলাম, আমি তো সারা রাত ঘুমাইছি। কয় না তাইলে কে ছিল আমার সাথে? তুই তো আমার সাথে সারা রাত মাছ ধরলি, তারপর তুই মাছ খাইতেছিলি। কয় না বন্ধু এরকমটা না, আমি ছিলাম না, তুমি হয়তো অন্য কিছু দেখছো বা কোনো অসুবিধা তোমার সামনে আসছে। তো এটা শোনার সাথে সাথে আমার নানা অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পরে উনি তাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার নানার ঠিক 3 দিন খুব জ্বর ছিল এবং মানে আস্তে আস্তে তিনি খুব ভেঙে যান। তার খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় স্বপ্নে নাকি তার ওই অশরীরটাকে দেখতেন, বলতেছে যে তোর ভাগ্য ছিল, তোকে আমি নেক্সট টাইম পেলে আবার খাইয়া ফেলামো। সেদিন মাছ খাইছি এবং আজকে যখন তুই আমার সামনে পড়বি তোরে খাইয়া ফেলামো। এরকম প্রায় কয়েকদিন পরপরই আমার নানা এরকমটা দেখতো। তো আমার নানা এমনি কবিরাজ ছিল, কিন্তু সে যতই দৌড়াদৌড়ি পড়তো না কেন বা যত কিছু পইরা ঘুমাইতো না কেন তার সাথে আসতোই। তো আমাদের এলাকার একটা কবিরাজকে দেখানো হলো। তো কবিরাজকে দেখানোর পরে বলতেছে যে একটা জিন ওনার উপর ভর করছে, তো এটা সরাইতে হবে। পরে আমার বড় বাবা বললো যে ঠিক আছে, আপনি যা করার লাগে আপনি যেভাবে করার লাগে করুন, সমস্যা নেই, যত টাকা লাগে আমি দিব। তারপরে একটা সময় ওই জিনটা হাজির হয় আমার নানার শরীরে। তো তারপরে বলে যে তুমি কেন ওকে ধরছো? পরে বলতেছে যে ও আমার বন্ধু। কয় না তুমি তো ওর বন্ধু না, ওর বন্ধু তো আরেকজন, তুমি তো একটা অশরীরী। কয় না ও আমার বন্ধু, ওরা আমি কখনো ছেড়ে যাবো না। তো এইগুলো করার পর কবিরাজ এরপর কিছু করতে পারে নাই। তো এখনও আমার নানা প্রায় উনি বেঁচে আছেন কিন্তু খুব বৃদ্ধ, কিন্তু এখনও প্রায় স্বপ্নে আমার নানা ওই মানুষটাকে দেখতে পায়। অনেক কবিরাজ দেখানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হইতেছে না। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আপনার নানার সাথে যে জিনটা তার বন্ধু বেশে দেখা দিয়েছিল, সে এখন পর্যন্ত তার বন্ধুর রূপেই তাকে বারবার স্বপ্নে দেখা দেয় এবং এখন পর্যন্ত বলে যে আমি ওর বন্ধু। জি ওর বন্ধু আমি। এবং এখন পর্যন্ত আসলে তাকে সরানো যায়নি তার সাথ থেকে। আরেকটা ঘটনা বলছিলেন। জি, এখন আমি আমার সেকেন্ড স্টোরিটা বলবো। তো আমার সেকেন্ড স্টোরিটাও আমার বড় মামার সাথেই ঘটা। তো আমার নানি উনি প্রায় 10 থেকে 12 বছর আগে মারা যায়। তো খুব ওই তখনকারই ঘটনাটা। তো আমার মামা মাছের ব্যবসা করতেন। তো রাত্রে দেখা গেছে কোনো দিন 1টা বা কোনো দিন 2টাও বেজে যেতেন বাসায় ফিরতে ফিরতে। তো আমার নানির সাথেও এরকমটা অনেকবার ঘটেছে, যেগুলো অন্য সময় একদিন শাফিন ভাইয়ের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে আমার নানি মারা যাওয়ার পরে ঠিক 3 থেকে 4 দিন পরে আমার মামা আড়ত থেকে বাড়িতে ফিরতেছিলেন। তো বাড়িতে ফেরার সময় আমাদের বাড়িতে ঢুকতেই দেখা গেছে একটা চিকন মাটির রাস্তা পড়ে। তো ওই মাটির রাস্তা দিয়ে আমার মামা হাঁটতেছে। আমার মামা খুব সাহসী একজন মানুষ, ওনার সাথেও অনেক ঘটনা ঘটছে। যাই হোক, তো উনি হাঁটতেছিলেন,
তো হঠাৎ করে উনি দেখতে পাইতেছেন যে যে আহ, পথের মাঝখানে একজন মহিলা যে কিনা ছিল অনেক কালো এবং তার চুলগুলো অনেক বড় ছিল। ওই চুলগুলোয় দেখা গেছে মাটিতেও পুরোটা ভরে গেছে, এরকম একটা অবস্থা, মানে এত বড় বড় চুল ছিল। তো আমার মামা দেখে বুঝে গেছে যে এটা কি জিনিস। তো আমার মামা ভয় না পেয়ে সামনে আগাইছে। তো আগাই বলতেছে, তুমি কে, কোত্থেকে আসছো, বা এভাবে বসে আছো কেন, মানুষ যাবে কিভাবে? তো এরকমটা বলতেছিল মামা। তো সে কোনো অ্যান্সার দিতেছিল না, বারবার জিজ্ঞেস করতেছে কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সার দিতেছিল না। তো একটা সময় দেখা গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমার মামা ওই সাহসী লোক ছিল, তো বারবার ওকে টস করতেছে, তুমি কে, কোত্থেকে আসছো, কথা বলো না কেন। তো বারবার যখন বলতেছিল, তো একটা সময় উনি একটা বিকট আওয়াজ, মানে ওনার চেহারা পরিবর্তন হয়ে গেল। প্রথমে একটা চেহারা ছিল যেমন শুধু কালো, তো তারপরে তার চেহারা এরকম হয়ে গেল যে আপনার চোখগুলো মানে আগুনের মতো লাল, মানে এরকম হয়ে গেছে আর কি। তো মামা এটা দেখে প্রথম ভয় পেয়ে যায়। তো মামা তারপরে সামনে গেছে যে তুমি কে বলো, তুমি রাস্তাতে সাইড হও। তো এগুলো পরে বলতেছে যে তোর মা মরে গেছে, তোর মারে কিন্তু আমি মারছি, অর্থাৎ আমার নানি কিছুদিন আগে মারা গেছে। আমার নানির সাথে ওই জিনটা ছিল, আমাদের ফ্যামিলি এরকম একটা। তো আমার নানির সাথে ওই জিনটা ছিল, যে বলতেছে তোর মারে আমি মারছি, তোর মা এরকম এরকম নদীর ঘাটে চুল ছাইরা গোসল করতে যাইতো, যার কারণে তোর মাকে মারছি, এবং তোদের পুরা বংশ আমি নির্বংশ করে দিব, তোদের পুরা বংশকে মেরা ফেলবো, মানে এরকমটা আমার মামাকে সে বলতেছে। তো আমার মামা শুনে খুবই ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে মামা একটা চিৎকার দিয়ে দৌড় দিলেন। চিৎকার দিয়ে সে আপনার ঠিক মানে যেখানে আপনার ফসল যেখানে ফলানো হয় ওইখান থেকে এক দৌড় দিলেন। তো দৌড় দিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেলেন। তো বাড়ি যাওয়ার পরে আমার মামিরা আবার বাইরে বসা ছিল, আমি ওয়েট করতেছিলাম মামার জন্য। মামা তখন নতুন বিয়ে করছে। তো বলতেছে যে কী হয়েছে, পরে বলতেছে এরকম এরকম আমার সাথে যেই জিনটা ছিল সে তো এখানে বসে আছে এবং আমাকে মারার হুমকি দিছে, মাকে নাকি উনি মারছে এবং আমাদেরকে সবাইকে মারার হুমকি দিছে, তুমি একটু আমার সাথে আসো। তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না, হেরিকেন ছিল আপনার। তো ওই হেরিকেন নিয়ে মামার মামি গেল। তো যাওয়ার পরে ভাই ওই জিনিসটাকে দেখা গেল না। আর ওনার চেহারার মানে বর্ণনা মামা যেটা আমাকে বললো যে মানে তোর আমি বুঝাতে পারবো না, মানে এরকম একটা জিনিস। ওই জিনিসটার চেহারাটা এত পরিমাণ ভয়াবহ ছিল। ওর চেহারা দিয়ে আপনার চোখগুলো হলো একদম আগুনের মতো, ঠিক আছে। মামা তো প্রচুর পরিমাণে ভয় পাইছে। তো তারপর জিহ্বাটা নাকি অনেক বড় ছিল, মানে জিহ্বাটা নাকি বের করে আপনার প্রায় ওই মহিলার হাঁটু সমান পর্যন্ত চলে আসছিল আপনার জিহ্বাটা, এরকম একটা জিহ্বা ছিল এবং মানে এত পরিমাণ কুৎসিত কালো ছিল। তো মামা প্রথম ভয় পেয়ে যায়। পরে যাওয়ার পরে মামার নামে যাওয়ার পরে ওই জিনিসটা দেখে না। তো এরপরে মামা বাড়িতে চলে আসে। তো এরপর দিন সকালে আমার ছোটো নানা যিনি, ওনার সাথে বিষয়টা শেয়ার করলো। পরে বলতেছে সমস্যা নাই, চিন্তা করিস না, এগুলো কিছু করতে পারবে না, তোরা রিল্যাক্স থাক। তো মামা যেহেতু তখন প্রথম বিয়ে করছিলেন, তো এরপরে মামার সাথে এরকম কিছু ঘটে নাই, কিন্তু নানার সাথে আমার এখনও প্রায় ঘটে। প্রথম স্টেজে বলছিলাম আমার নানা এখনও প্রায় স্বপ্নে তাকে দেখে, এবং মামার সাথে এরপরে আর কোনো ঘটনা ঘটে নেই। তো এই ছিল আমার ঘটনা, শাফিন ভাই। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ ধৈর্যের সহিত আমাদের এই এপিসোডগুলো মনোযোগ সহকারে শুনলেন। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে আছেন। এরকম সুন্দর এপিসোড শুনতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও চেষ্টা করবো আপনাদের জন্য এরকম সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো এর পরবর্তীতে যদি আপনারা এরকম সুন্দর বাছাইকৃত ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের নতুন এপিসোডগুলো আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং নোটিফিকেশন দেখে আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনতে পারেন। তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর রিলেটেড ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকে কার ঘটনাটি কীরকম লাগলো আর কতটুকু ভালো লাগছে সেটাও জানাবেন, এবং চেষ্টা করবেন যে যদি আপনাদের কোনো নিজেদের বা পার্শ্ববর্তী কারো ভৌতিক ঘটনা এরকম রিলেটেড ঘটনা থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে এই ঘটনাগুলো সংগ্রহ করার জন্য। সো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং
পাশে থাকা বেল আইকনটি বাজাতে বলবেন না। আর এর পরবর্তীতে আমরা প্রতিনিয়তই স্পেশাল এপিসোড নিয়ে আসবো। সো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। তো আমরা এর পরবর্তীতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভৌতিক এবং ভয়ঙ্কর লেভেলের ঘটনাগুলো নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নতুন এপিসোডে।